বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার, শুরু করছি সোজা সাপটা। সোজা সাপটা মেগা ডিবেট আমরা প্রতি মাসে একবার করে করি। এবারে সম্ভবত দুর্গাপুজোর আগে এটাই আমাদের লাস্ট মেগা। কদিন পরেই দুর্গাপুজো, বাঙালির সব থেকে বড় উৎসব। আজ এমন একটা সময়ে আজকে আমরা এই বিতর্ক সভার আয়োজন করেছি যখন দেবীপক্ষ শুরু হতে আর এক মাসও বাকি নেই। রাবণের সঙ্গে যুদ্ধের আগে মা দুর্গার পুজো করেছিলেন রামচন্দ্র। আমরা সকলেই জানি যে এই পুজোকে অকাল বোধন বলা হয়, কিন্তু কেন বলা হয় এটা জানেন কি? যে সময়ে দেবী দুর্গাকে আহ্বান করা হয়েছিল স্বর্গলোকে, তখন ছিল রাত, অর্থাৎ দেবতাদের ঘুমানোর সময়। মাঝরাতে স্তুতি করে ঘুম থেকে জাগানো হয়েছিল দেবী দুর্গাকে। সে কারণেই জাগরণ, যাকে আমরা বোধন বলি, অর্থাৎ নারী শক্তিকে জাগানো হয়েছিল পুরুষকে সাহায্য করার জন্য। আদি অনন্তকাল ধরে এই সংস্কৃতিরই ধারক বাহক আমরা। অথচ এই মাটিতেই রাতের অন্ধকারে এক নারীর সঙ্গে ঘটে গেল ভিন্ন এবং জঘন্য অপরাধ। এ লজ্জা আমাদের সবার, লজ্জা আমাদের গোটা সমাজ। একটি মেয়ের মৃত্যু, হাজারো প্রশ্ন, বিচারের দাবি। এই নিয়ে গত এক মাস ধরে উত্তাল বাংলা, যার সূত্রপাত 9ই আগস্ট গভীর রাতে। আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসকের দেহ। 10ই আগস্ট গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। বিচারের দাবি ক্রমেই সুর চড়াতে শুরু করে চিকিৎসক মহলে। 13ই আগস্ট আরজি করের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। 14ই আগস্ট প্রতিবাদ ছুঁয়ে ফেলে ক্ষোভের রাজপথ, রাত দখলে নামে মেয়েরা। ওই রাতেই আরজি করের ইমার্জেন্সিতে দুষ্কৃতী তাণ্ডব। এরপর সময় গড়িয়েছে, নিত্য নতুন তত্ত্ব সামনে এসেছে। তদন্তের জালে জড়িয়েছেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা 17 দিন জিজ্ঞাসাবাদের পর আরজি করে টেন্ডার দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। 3রা সেপ্টেম্বর ধর্ষণ রুখতে কড়া আইন আনে রাজ্য সরকার। বিধানসভায় পাশ অপরাজিতা। That the bill as settled in the assembly be passed. As many as are of the tribunal, please say aye. As many of the contrary, please say no. Ayes have it, ayes have it. The bill is passed. The bill is passed. সব নজর এখন সুপ্রিম কোর্টে। তদন্তের হাল হাকিকাত সেখানেই জানাবে সিবিআই। চলছে তদন্ত, চলছে প্রতিবাদ, জ্বলছে ক্ষোভের মোমবাতি। মোমের শিখায় এখনো ভাসছে হাজারো প্রশ্ন। উত্তর মিলবে অপেক্ষায় সবাই। নিউজ 18 বাংলা। সত্যি আমরা সকলেই উত্তরের অপেক্ষায়। 9ই আগস্টের ঘটনা, তারপর প্রায় এক মাস কেটে গিয়েছে, এখনো বহু প্রশ্নের উত্তর মেলেনি। অপরাধী কজন, কিভাবে ঘটেছিল অপরাধ, সত্যি এর নেপথ্যে কোনো চক্র আছে কিনা, এমন হাজারো প্রশ্ন, কোনো উত্তর নেই। বিতর্কের আসরে উঠে আসছে নানা তত্ত্ব,
সোশ্যাল মিডিয়ায় তো থিওরির ছড়াছড়ি, কোনটা সত্যি কোনটা মিথ্যে তদন্তকারীদের কাছে তার কোনো জবাবই নেই। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি, সেখানে কি বলবে সিবিআই, সব নজর এখন সেদিকে। আজকে প্রজাসত্তা মেগা ডিবেটে আমাদের মোশন বিতর্কে মিলায় সূত্র, তদন্তে কতটুকু। আবার বলি, বিতর্কে মিলায় সূত্র, তদন্তে কতটুকু। আজকে যারা এই বিতর্কে সবাই যোগ দিচ্ছেন তাদের একে একে ডেকে নিচ্ছি। আমার সঙ্গে যারা রয়েছেন, প্রথমেই দেবলীনা দত্ত, বিশিষ্ট অভিনেত্রী। এরপরে ডাকবো সৌরভ দত্ত, ডক্টর সৌরভ দত্ত, চেয়ারম্যান অ্যাকশন কমিটি আইএনএ পশ্চিমবঙ্গ। এরপরে ডাকবো সৃজন ভট্টাচার্য, সিপিআইএম এর পক্ষ থেকে বলার জন্য। এরপর ডাকবো অনন্যা চক্রবর্তী, উপদেষ্টা, পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন। এরপর ডাকবো জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে বলার জন্য। এরপর ডাকবো শশী পাঁজা, রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা। এরপর ডাকবো ডক্টর অর্চনা মজুমদার, বিজেপির পক্ষ থেকে বলার জন্য। চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্ব। আমাদের অনুষ্ঠানের প্রথম অংশে প্রত্যেক বক্তাকে আমরা মোশনের পক্ষে বা বিপক্ষে বলার জন্য 3 মিনিট করে সময় দেব। প্রথমেই আমি বলার জন্য ডাকবো আজকের এই বিতর্ক সভায় দেবলীনা দত্তকে। আমি শুরু করি একটি ঘটনা দিয়ে, যে ঘটনার সাথে এই ঘটনার কোনো যোগাযোগ নেই, কিন্তু এটা বলা জরুরি যেহেতু আমি একজন অ্যানিমাল অ্যাক্টিভিস্টও বটে। একজন প্রেগনেন্ট মহিলার রেপ হয়, 6 জন ছেলে একসঙ্গে রেপটি করে। মহিলার কথা বলার ক্ষমতা ছিল না এবং কোনো উইটনেসও ছিল না যিনি কথা বলতে পারেন। মাঝখানে একটু জিজ্ঞেস করে নি আমার সময়সীমা কতটা, বেশি কথা বলি আমি, আচ্ছা ঠিক আছে মাথায় রাখবো। উইটনেস হিসেবেও কেউ কথা বলার মতো কেউ ছিল না, কিন্তু ওই 6 জন ছেলেই ধরা পড়ে এবং 6 জনই এখন যাবজ্জীবনে রয়েছে। মহিলাটি একজন গরু, আর যারা রেপ করেছিল তারা 6 জন মানুষ। গরুটি কথা বলতে পারেনি, ও বলতে পারেনি ওর কি হয়েছিল, মারা গিয়েছিল গরুটি এবং সন্তান সহ মারা গিয়েছিল। তা সত্ত্বেও অ্যারেস্ট হয়েছিল 6 জন ছেলেই এবং তাদের শাস্তি হয়েছে। কিন্তু এখানে হসপিটালের সেমিনার রুমের ভেতর বা এক্স্যাক্টলি কোথায় আমরা এখনো জানি না, সিবিআই আমাদের জানাবেন। ঘটনাটা ঘটে গেছে, 28 দিন হয়ে গেছে, আমরা সকলকে ধরে উঠতে পারিনি এখনো। আমার প্রথম প্রশ্ন, সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হয়েছেন, কিন্তু আমি বারবার যেটা বলছি সেটাও একটা বিরাট ব্যাপার, কেননা আমি এই আন্দোলনের সঙ্গে এতদিন যুক্ত থেকে আমি যেটা বারংবার জানতে পেরেছি, যারা ওনার সঙ্গে যুক্ত, যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং যারা ওনার ছাত্রছাত্রী তাদের কাছেও, যে দুর্নীতির কারণে ওনাকে গত 3-4 বছর ধরে পিনালাইজ করা হয়েছে, বহু কমপ্লেন দায়ের করা হয়েছে, কিন্তু উনি অ্যারেস্টেড হননি। তাই এই গত 3-4 বছর ধরে যা ওনার বিরুদ্ধে রয়েছে তার জন্য, দুর্নীতির জন্য উনি অ্যারেস্টেড হয়েছেন। কিন্তু আমার মোটা মাথায় আমার কাছে এটা পরিষ্কার নয় যে কারণে উনি অ্যারেস্টেড হয়েছেন সেটার সাথে কি এই পার্টিকুলার খুন এবং ধর্ষণের সরাসরি যোগাযোগ রয়েছে। আমার এটা প্রশ্ন। জনগণ হিসেবে আমায় যদি এটা বুঝিয়ে দেওয়া হয় আমি তাহলে একটু ভরসা পাই, কারণ সবাইকার মুখে এবং বহু তথ্য রয়েছে, সেই তথ্যের কথা আমি জানবো। আমরা তো জানতে পেরে গেছি যে উনি সেদিনকে 8:30টার সময় এসেছিলেন হসপিটাল, যেটা নাকি উনি কোনোদিন আসেন না।
সকাল 8:30টায় এসেছিলেন। উনি পরের দিন সিবিআই এর কাছ থেকে পাওয়া তথ্য, পরের দিন সংস্করণের অর্ডার দিয়েছিলেন লিখিত। ভারী অদ্ভুত। কাজে আমার তো সাধারণ মানুষ হিসেবে মনে হবেই যে উনি যুক্ত কিনা। 6 অগস্ট ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের আন্ডারে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডের প্র্যাকটিসের নামে এই তিনজনের নাম আমি করব, ডক্টর অভিক দে, সৌরভ পাল এবং সৌতিক রয়, সান অফ সুশান্ত রয়। এদের তিনজনের আন্ডারে একটি ইন্ডিপেন্ডেন্স ডে প্র্যাকটিস প্যারেড অ্যারেঞ্জ করা হয় এবং ভোর 5:30টার সময় এদেরকে আরজিকর যাওয়ার অর্ডার দেওয়া হয়। ভারী অদ্ভুত। যদি রেড রোড থেকে প্যারেড হয় তাহলে পরে এসএসকেএম এ যাওয়ার কথা কাছাকাছি বেশি হচ্ছে। আরজিকর কেন? দ্য অর্ডার ওয়াজ ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, এটা লিখিত রয়েছে এবং জনগণের কাছে এটা আবার পৌঁছে দেওয়াটা দায়িত্ব। যে গত পরশুদিন এসএসকেএম এর বাইরে একটি কাঠামো তৈরি হচ্ছিল, ছোট করে বলছি কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, একটি কাঠামো তৈরি হচ্ছিল যেখানে হেল্প ডেস্ক লেখা ছিল। সেখানে একজন ভদ্রমহিলা এবং কিছুজন বসেছিলেন যারা রুগীদেরকে ধরে ধরে বলছিলেন যে আপনারা যারা এখানে ভর্তি হতে পারবেন না বা জায়গা পাবেন না বা চিকিৎসা হবে না, আমরা আপনাদেরকে প্রাইভেট নার্সিং হোমগুলোতে জায়গা করে দেবো, পাঠিয়ে দেবো। যখন এসএসকেএম এর জুনিয়র ডাক্তারবাবুরা ওনার কাছে যান, গিয়ে ওনার আইডি কার্ড দেখতে চান, উনি বলেন উনি কেএমসির, উনি দেখাতে পারেন না। জিজ্ঞেস করা হয় উনি কি কোনো মেডিকেল পার্সন, উনি বলেন না মেডিকেল পার্সন নই। ভবানীপুর থানায় যাওয়া হয়, তারা বলেন আমাদের কাছে কোনো ইন্টিমেশন নেই। বোর্ড অফ ডিরেক্টরস এর কাছে যাওয়া হয়, তারা বলেন আমাদের কাছে কোনো ইন্টিমেশন নেই। এবং ফাইনালি যিনি ওনাদেরকে হেড করছিলেন তিনি এসে বলেন, স্বীকার করেন যে হ্যাঁ এটা ইললিগাল এবং ওরা বলেন যে ওরা 100 থেকে 150 জন মানুষকে অলরেডি পাঠিয়ে দিয়েছেন অন্য জায়গায়, যাদের কোনো রেজিস্টার নেই, কোনো রেকর্ড নেই। সেই 100-150 জন রুগীর তাহলে কি হলো ডাক্তারবাবু, আমি এইটা জানতে চাইবো। কারণ এরপর বলা হবে যে ডাক্তাররা সার্ভিস দিচ্ছেন না, তাই জন্য সিনিয়র ডাক্তাররা কিন্তু ওভারটাইম করছেন। শেষমেশ আমি একটা ছোট্ট প্রশ্ন করে শেষ করব জনগণ হিসেবে, সেটা হচ্ছে আমার এক দাদা ভাই স্টেজে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের মা বোনেদের ছবি বিকৃত করে দরজায় লাগিয়ে দেবেন এমন ভাবে যে আমরা বাড়ির বাইরে বেরোতে পারবো না। এটা কি থ্রেট? যদি থ্রেট না হয় এটা কি চ্যারিটি? যদি চ্যারিটি হয় তাহলে আমি বলবো চ্যারিটি বিগিনস এট হোম। আপনি আগে নিজের দরজায় ছবি লাগাবেন, তারপর প্র্যাকটিস করে নেবেন সেটা করে। ধন্যবাদ। ধন্যবাদ দেবলীনা। পরের বক্তা সৃজন ভট্টাচার্য। আমি আমার 3 মিনিটের অধিকাংশ সময় ব্যয় করব ইতিমধ্যে উঠে আসা প্রশ্নগুলো, যেগুলোর উত্তর নেই, আরেকবার রিইটারেট করা, পুনরুচ্চারণ করা জরুরি মনে করছি। 1, অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে আত্মহত্যা হয়েছে বলেছিলেন কেন? 2, ডিসি নর্থ বাড়ি গিয়ে মা বাবার কাছে টাকা পয়সা দিয়ে কেস সেটেল করতে চেয়েছিলেন কেন? 3, এফআইআর এর ক্ষেত্রে বিলম্ব এবং অসঙ্গতি। এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী বসে আছেন, মমতা ব্যানার্জি হেলথ মিনিস্টার, তার দপ্তরের নির্দেশিকা আছে যে এমএসবিপি তাকে হাসপাতালের ভিতরে কিছু একটা ঘটলে তাকে গিয়ে প্রাইমারিলি এফআইআর করতে হয়। খুনের এফআইআরটা করা হয়েছিল 14 ঘন্টা পরে, রাত্রিবেলা। 4, প্লেস অফ অকারেন্স, যদিও প্লেস অফ অকারেন্স কিনা সেটা সবটা আমরা জানি না, কিন্তু প্রাইমারিলি যেখানে পাওয়া গেছে যে জায়গায়, ভিডিও পরে বেরিয়েছে, আপনারা সকলে দেখেছেন, ওই বিপুল ভিড় কেন? পুলিশ কেন ক্রাইম সিন সিল করেনি? সিল করতে 13 ঘন্টা দেরি করেছিল কেন? 5, এই সন্দীপ ঘোষ, এই লোকটির নামে বর্জ্য পদার্থ সংক্রান্ত দুর্নীতি, দেহলোপাট থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নপত্র ফাঁস, অসংখ্য দুর্নীতির অভিযোগ ইত্যাদি ইতিমধ্যে ছিল। এই লোকটিকে এই ঘটনার পরে সেকেন্ড পোস্টিং দেওয়া হলো কেন? কত বড় ক্ষমতাধর! সেদিন সকালবেলা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিভিন্ন লোকজন, তারা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ছড়িয়ে ছিটিয়ে থাকা, 7 সকালে সব ওইখানে এসে পৌঁছেছিল কেন? এবং যাকে সন্দীপ ঘোষকে বদলি করে যাকে আনা হলো সুরিতা পাল হেলথ ইউনিভার্সিটিতে, তাকেও বরখাস্ত করা হয়েছিল দুর্নীতির অভিযোগে। 6, মা বাবা বলেছেন যে তারা চেয়েছিলেন একটা সেকেন্ড পোস্টমর্টেম করতে, কিন্তু কোনো সেকেন্ড পোস্টমর্টেমের কোনো জায়গা না দিয়ে পুলিশ তাড়াতাড়ি মা বাবাকে প্র্যাকটিক্যালি টালা থানায় বসিয়ে এক জায়গায় বন্দি রেখে তাড়াতাড়ি কেন মরদেহ পানিহাটিতে নিয়ে গিয়ে শবদেহ কেন দাহ করার বন্দোবস্ত করলো? পানিহাটির তৃণমূল বিধায়ক, তার ছেলে সহ আনুষঙ্গিক কাউন্সিলররা, এই যে বাবা এখন বলেছেন, আমি কাল পরশুর মধ্যে দেখলাম যে মেয়ের চিকিৎসা, ওখানে শবদেহ দাহ করার খরচ দিল কে? শ্মশানে। প্রশ্ন তো, কেন ডেথ সার্টিফিকেটের ওখানে শ্মশানে সই করার ফর্মে স্থানীয় এক তৃণমূল নেতার সই, মা বাবা কোনো পরিবারের কারুর সই ছিল না কেন?
প্রায় গোটা এলাকা অন্ধকার করে দিয়ে মা বাবাকে দেখতে না দিয়ে সাত তাড়াতাড়ি চাপ দিয়ে পুলিশ এইটা করেছিল কেন? কেন মরদেহ দাহ করানো হলো? 7, কেন সন্দীপ ঘোষের চিঠি স্বাস্থ্য ভবন অ্যালাউ করে দিল? পিডাব্লিউডি তার পরের দিন ঘর ভাঙতে চলে এলো। সেমিনার রুম সংলগ্ন ঘর ভাঙা শুরু হয়েছিল কেন? সংস্কারের নাম করে। 8, 14ই অগাস্ট রাতে যেদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন মহিলাদের রাত দখলের ডাকে, সেই ভিড়ের সুযোগ নিয়ে কারা ভাঙচুর করলো? যারা ভাঙচুর করলো গোল গোল করে যাদের ছবিতে দেখা গেছে তারা সব কাশীপুর, বেলগাছিয়া, মানিকতলা, বেলেঘাটা ওই চত্বরের কলকাতা শহরের তৃণমূলের সাথে থাকা গুন্ডা। তাহলে তাদেরকে কারা পাঠিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন? পানিহাটি তৃণমূল বিধায়কের মতোই এদের কাছেও কেন খোঁজ খবর করা হচ্ছে না? কেন ভাঙচুর হলো এবং কেন পুলিশ ওই 2 ঘন্টা র্যাব সহ সবাই নিষ্ক্রিয় হয়ে গেল? কেন বসে গেল? কেন দুভাগ হয়ে গেল? কেন আড়ালে চলে গেল? ভাঙচুরটা হতে দিল কেন? 9, 43 জন চিকিৎসককে শোকজ করার একটা, শোকজ না মাফ করবেন, বদলি করার একটা বোধহয় কথা এসেছিল। তারপরেও 93 জন চিকিৎসককে শোকজ করা হয়েছে। এই চিকিৎসকদের শোকজ বা বদলি তার কথা বিভিন্ন রকম ভাবে সামনে আসা, প্রতিবাদীদের উপর, আন্দোলনকারীদের উপর হুমকি, দেবলীনা যেটা বলে শেষ করলেন একটি উদাহরণ দিলেন। একেবারে সর্বোচ্চ স্তর প্রশাসনের তিনি বলছেন যে আর বলছি না বদলা নয়, এখন বলছি বদলাটাই করুন, যা পারেন বুঝে করুন, ফোঁস করতে বলছেন। আর বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, পারিষদরা বলছেন এবং ছড়াচ্ছেন, পরের দিন আবার ক্ষমা চাইতে হচ্ছে। কিন্তু এই আন্দোলনকারীদের উপর একসাথে একই সময় আপনারা উই ওয়ান্ট জাস্টিস বলে মিছিল করবেন। আমি জানি না কার বিরুদ্ধে মিছিল করেছেন, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একপাশে চন্দ্রিমা ভট্টাচার্য আর একপাশে শশী বাজাকে নিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে মিছিল করেছেন কিনা জানি না। কিন্তু আপনারা একদিকে এই সব বলবেন আর উল্টো দিকে দাঁড়িয়ে আপনারা আন্দোলনকারীদের বারবার হুমকি দেবেন, ধমক দেবেন, চিকিৎসকদের বারবার ইউনিটি ভাঙার চেষ্টা করবেন কেন? 10, আজকে একটুক্ষণ আগে এই প্রশ্নটি এসছে, কথাটি এসেছে যে সঞ্জয় রায়, তার সম্পর্কে আমি সংবাদ মাধ্যমেই দেখলাম বোধহয় ডিএনএ টেস্ট মিলেছে বা এরকম কিছু। আচ্ছা, শুধু সঞ্জয়? আমাদের সবার প্রশ্ন এইখানে। সে এসে হেডফোনটি টুক করে ফেলে দিয়ে চলে গেল? সে ওই দিন এসছিল রাত্রিবেলা, একবার সিসিটিভিতে দেখা গেছে, তারপরে সারা রাত ছিল না, ভোরের দিকে আবার এলো, তারপরে আবার পরের দিন সকালে অপরাধী সে আগের দিন ওইরকম একটা জঘন্য ক্রাইম করার পর পুলিশ ব্যারাকে গিয়ে ঘুমিয়ে পরের দিন সকালে সে আবার গুটগুট করে চলে এলো হাসপাতালে ধরা দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীও বলতে শুরু করলেন ফাঁসি দাও, ভাইপো বাবুও বলতে শুরু করলেন এনকাউন্টার করে দাও, সঞ্জয়ও ধরা পড়ে বললো আমাকে ফাঁসি দিয়ে দিন। এত বোধহয় সহজ গল্প নয়। আর আমি শেষ করব যে কথা বলে, বড় গণ আন্দোলন হচ্ছে, বিপুল জনবিস্ফোরণ হচ্ছে। আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে দেখিনি, আমি জানি না অন্য প্রবীণ মানুষেরাও তাদের জীবনেও বিরল। এই বিরাট মানুষের আন্দোলনকে কেউ কেউ কানাগলিতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছু সংকীর্ণ স্বার্থ। আমি কেবল এই মঞ্চ ব্যবহার করে যে বিপুল মানুষ, আমরা কমিউনিস্ট পার্টির কর্মীরা এই আন্দোলনের সাথে আছি, সংহতিতে আছি, জোর করে মাঝখানে ঢুকে পড়তে নেই। যে মানুষ নিজেরা এতদিন ধরে যে বিপুল আন্দোলন করছেন, যেভাবে ধন্যবাদ রাস্তা তৈরি করেছেন, আমরা তার সাথে থাকব। কেউ হিম্মত হারাবেন না, আমাদের প্রত্যেককে বিচার ছিনিয়ে আনতেই হবে। যতদিন না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে, তোমার আমার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। বিচার আমরা প্রত্যেকেই চাই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরের বক্তা ডক্টর সৌরভ দত্ত, চেয়ারম্যান অ্যাকশন কমিটি IM। 28 दिन, 9 আগস্ট, আজ 6 সেপ্টেম্বর, 28 দিন কেটে গেছে। 9 আগস্ট যে দুর্বিষহ ঘটনা আমরা দেখেছিলাম, যার তুলনা বোধহয় পৃথিবীর ইতিহাসে খুব একটা আমরা পাবো না, যেখানে আমাদের বোনটি তার নিজের হসপিটাল মানে একটা অত ক্রাউডেড প্লেস, তার নিজের হসপিটালে নিজের ডিউটির জায়গায় ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন। আজ তার 28 দিন পড়ল। সেদিন আমাদের জুনিয়র ভাইরা, জুনিয়র ডাক্তাররা সেই পয়েন্ট থেকে, যখন থেকে জানতে পেরেছেন আরজি কর থেকে এই আন্দোলন তারা শুরু করেন। তারপর আমাদের অন্য কলেজের জুনিয়র ডাক্তাররা তার সাথ দেয় এবং আমরা সিনিয়ররা আরেকটু পরে তাদের সাথে যে তাদের সাপোর্ট করতে যাই এবং সেই থেকে তারপর ডাক্তারদের সীমানা পেরিয়ে, মেডিকেল প্রফেশনের সীমানা পেরিয়ে আজ যেটা
সাধারণ মানুষ প্রত্যেকের দল মত নির্বিশেষে কে শাসকের পক্ষে কে শাসকের বিরোধী তাতে কিচ্ছু নয়। আমি শিওর এখানে যারা রয়েছেন সবাই এই ঘটনার বিচার চাই। আমি ব্যক্তিগতভাবে বলছি যে যেহেতু কিছুটা এই আন্দোলনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জড়িয়ে পড়েছি, কাজের পর প্রতিদিন আন্দোলনের পর বাড়ি ঢুকতে হয়তো দেরি হয় বেশিরভাগ দিন। প্রথম ঢোকার পর আমার স্ত্রী, আমার 9 বছরের কন্যা প্রতিদিন যে কোশ্চেনটা প্রথম আমাকে করে যে আজও তো কিছু হলো না, এখনো তো কিছু জানা গেল না, আদৌ কি খুনি ধরা পড়বে? কি হচ্ছে তোমাদের আন্দোলন করে? সত্যি বলছি, প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে যত দিন বাড়ছে এই প্রশ্নটা আমাদের মনেও তত বাড়ছে। আমরা কোনো কেন্দ্র রাজ্যের কচকচানি চাই না, আমরা কলকাতা পুলিশ সিবিআই জানি না, আমরা ডাক্তাররা চাই উত্তর। কে আমাদের, কে বা কারা আমাদের বোনকে খুন করলো? হোয়াট ওয়াজ দ্য মোটিভ? এবং বিশ্বাস করুন 28 দিন পর এসেও আমরা সেই কানাগলিতে, কোনো উত্তর নেই। কে দেবে উত্তর? সিবিআই প্রায় 21-22 দিন হয়ে গেল, সঞ্জয় রায় ছাড়া আর কোনো অ্যারেস্ট হলো না। আমরা যারা জানি যে আমরা দেখেছি যেটা দুটো অ্যাসপেক্ট, একটা তারা প্রত্যক্ষভাবে প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ নিউজ পেপার প্রত্যেক দিন নতুন নতুন তথ্য উঠে আসছে, কখনো মধুচক্র, কখনো ড্রাগ পেডলিং, কখনো 5 তলায় মার্ডার হয়েছে, কখনো পাশের রুমে মার্ডার হয়েছে, কখনো কোনো একজনের নামে যে হয়তো সেই হসপিটালেই নেই তার নাম ছড়িয়ে পড়ছে, সে জড়িত। এবং প্রত্যেক দিন নতুন নতুন স্পেকুলেশন। কেন হচ্ছে জানেন? আমি জোর দিয়ে বলছি এটা আরো বেশি হচ্ছে কলেজটা আরজি কর বলে, কারণ ওটা বছরের পর বছর দুষ্কৃতীদের বিচরণ ক্ষেত্র তৈরি হয়েছিল সন্দীপ ঘোষ, এবং এটা স্বাস্থ্য দপ্তর ভালোভাবে জানতো এবং তারা তাদের স্টেপ বলে দিয়েছিল যে তারা জানতো। 2 বার তার ডিমোশন হয় প্রিন্সিপাল থেকে সরিয়ে, গত বছর প্রথমে জুলাই, তারপর আই থিঙ্ক সেপ্টেম্বর, 2 বার তাকে প্রিন্সিপালের পোস্ট থেকে সরিয়ে নর্মাল প্রফেসর করা হয়, কিন্তু 2 বারই অজ্ঞাত কারণে এটাকে আবার ফিরিয়ে নেওয়া হয়। সুতরাং, এবং তার সাথে আরেকটা যে ট্যাম্পারিং অফ এভিডেন্স, এত লোক ঢুকেছিল, সত্যিই কি ট্যাম্পারিং হয়েছে? যদি হয়ে থাকে সিবিআই কি সে নিয়েও কোনো দৃষ্টিপাত করছে? প্রচুর প্রশ্ন। এবং কলকাতা পুলিশ তার নিজের ইমেজ এই ঘটনায় ভালো রকম হারিয়েছে, যেটা আমাদের আন্দোলনকারী ভাইরা বারবার বলছে, কিন্তু তার সাথে এখন সিবিআইকেও প্রশ্ন করার সময় হয়েছে যে অনেকটা টাইম হয়েছে। আপনারা হতে পারে আপনারা বলতে পারেন টাইম লাগছে, আমরা হয়তো 100% পৌঁছাতে পারিনি, 80% পৌঁছেছি, তদন্তের খাতিরে সবকিছু বলতে পারছি না, কিন্তু দয়া করে বলুন কোনগুলো একেবারে মিথ্যা। সেটা যদি না বলেন, দিনের পর দিন এই স্পেকুলেশন বাড়ছে, আমাদের ধৈর্য ভাঙছে, এবং এই যে মানুষের ক্ষোভ এটা আরো বাড়ছে। প্লিজ তাড়াতাড়ি করুন, আমরা জানতে চাই প্রকৃত অপরাধী কে বা কারা, এবং কেউ কি তাদের আড়াল করার চেষ্টা করছিল, করলে কারা, তাদের বিরুদ্ধে কি নেওয়া হচ্ছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সৌরভ। প্রকৃত অপরাধী এক না একাধিক, এই প্রশ্ন আমাদেরও রয়েছে, আমরাও জানতে চাই। অনন্যা চক্রবর্তী, উপদেষ্টা, পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন। অনন্যাদি। উপস্থিত সবাইকে নমস্কার। একটা খুব দুঃসময়, আমরা সবাই খুব কষ্টে আছি, সবাই বিচার চাইছি, এবং এখানে যারা যারা কথা বলেছেন আমি সেই বিতর্কের গুলোর মধ্যে যাব না। আমার মনে হয় আমার কাছে এই মুহূর্তে দুটো জিনিস খুব জরুরি। একটা হচ্ছে সত্যটা সামনে আসা, সিবিআই যাতে তাড়াতাড়ি
কি তদন্ত করেছে অন্তত একটা ব্রিফ দেয় মানুষকে। আর 2 নম্বর হচ্ছে ডাক্তারদের কাজে ফেরা। আমি যেহেতু শিশু সুরক্ষা কমিশনে আছি, আমি নিজে অনেকগুলো সরকারি হাসপাতাল ঘুরেছি, ইন্সপেক্ট করেছি, বিশেষ করে পেডিয়াট্রিক এবং গাইনোকোলজিস্ট ওয়ার্ডগুলো, এবং সেখানে অধিকাংশ বেড কিন্তু খালি, কারণ অ্যাডমিশন নেওয়া হচ্ছে না, পরিষেবা দেওয়া যাচ্ছে না। এটা বলে কোনো লাভ নেই না না সব তো ঠিক চলছে না, যেটা বাস্তব সেটা বাস্তব। প্রচুর লোক তারা বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে। আজকেও আমি শুনেছি একজন আরজি করে এসেছিল এবং সে মারা গেছে বিনা চিকিৎসায়, তাকে ভর্তি নেওয়া হয়নি বলে। মানে এই যে মানুষটি মারা গেছে, যে ডাক্তার মারা গেছে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, আমরা চাই তার বিচার হোক। কিন্তু তাই বলে কি আমরা ভুলে যাব যে মানুষগুলো ওই সরকারি হাসপাতালে যায় তারা গরিব মানুষ, তাদের পরিষেবার দরকার, তাদের অনেক টাকা নেই, তারা পারবে না প্রাইভেট হাসপাতালে যেতে। তাদের আমরা কেন ফেরাবো? আমরা একটা অপরাধ হয়েছে বলে আমরা এক শ্রেণীর মানুষকে কেন পরিষেবা থেকে বঞ্চিত করব? তাদের কেন শাস্তি দেব? তারা তো কোনো অপরাধ করেনি। আমার কাছে এটা একটা খুব বড় প্রশ্ন। আমার মনে পড়ে যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের ঘটনাটার কথা। আপনাদের মনে থাকবে যে সেই যে তর্কগুলো চলতো কোনো ফ্যাক্টের ভিত্তিতে সম্ভবত নয়, পুরোটাই গুজবের ভিত্তিতে, পুরোটাই অনুমানের ভিত্তিতে, অ্যাকিউজেশন। এবং তার ফলে কি সুশান্ত সিং রাজপুত বিচার পেয়েছিল? পায়নি, কারণ স্পেকুলেশন বা ফেক নিউজ বা গসিপে কখনো বিচার হয় না। মাঝখান থেকে কি হলো, একজন প্রতিভাময়ী যিনি উঠতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী, একটি বাঙালি মেয়ে, তার কেরিয়ার শেষ হয়ে গেল। আমরা কি চাইবো যে জিনিসটার সঙ্গে দোষী নয় বা যুক্ত নয় ধন্যবাদ। তার ক্ষতি করতে? এটা নিশ্চয়ই চাইবো না। আমরা চাইবো যে প্রকৃত যিনি দোষী তিনি শাস্তি পান, তার জন্য তদন্তে গতি আনা দরকার। আমরা ফেক নিউজ চাইবো না, আমরা কিছুতেই চাইবো না যে বিতর্কগুলো হচ্ছে তাতে আনুমানিক ভিত্তিতে কোনো মানুষকে ছোট করা। আমরা চাইবো ডাক্তাররা কাজে ফিরে আসুন। আপনাদের অনুরোধ, হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা কাজে ফিরে আসুন। গরিব মানুষ খুব কষ্ট পাচ্ছে। আমরা সবাই বিচার চাই এবং তর্কটা যেন সুচিন্তিত তর্ক হয়, যেন অ্যালিগেশন শুধু না হয়, অ্যাকিউজেশন এবং ফেক নিউজের ভিত্তিতে যেন না হয়, এটাই চাইবো এবং বিচারটা তাড়াতাড়ি চাইবো। ধন্যবাদ। একদম ঠিক বলেছেন দিদি আপনি। তার কারণ সত্যি সামাজিক মাধ্যমে যেসব ছবি ঘুরে বেড়াচ্ছে এগুলো একদম দেওয়া উচিত নয়। আর ফেক নিউজের জমানায় শুধু পুলিশ দিয়ে এই কাজ শেষ হবে বলে আমি মনে করি না। এই কাজ যদি আমরা সচেতন না হই তাহলে মুশকিল খুবই। পরের বক্তা অর্চনা মজুমদার, বিজেপির পক্ষে। সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, ভারতের বাইরেও আরজি করের এই ঘটনার 9 তারিখের একজন মহিলা চিকিৎসক পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তার কর্মস্থলে রাত্রিবেলা শুধুমাত্র রেপ হননি, খুন হননি, তার উপর যে নারকীয় অত্যাচার হয়েছিল, প্রত্যেকের মনে একজন মা, একজন শিশুর মা বলুন, বাবা বলুন, স্টুডেন্ট বলুন, সাধারণ নাগরিক সমাজ বলুন, দল মত নির্বিশেষে প্রত্যেকে আজকে উদ্বেলিত। সবাই একটাই কথা বলে, জাস্টিস ফর আরজি কর। সকলেই জাস্টিস চাই। প্রকৃত খুনি, প্রকৃত দোষী ধরা পড়ুক, তার ফাঁসি হোক, সবাই চাই। কিন্তু আজ 28 দিন হয়ে গেল। আমরা বলেছিলাম জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, কিন্তু জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই কথাটা মাথায় রেখে আমাদের এটাও আমরা বলেছি যে সিবিআই আজ এতদিন ধরে কি কাজ করছে, আমাদের টপিক বোধহয় আজকে সেটাই। আমি শুরু করব আজকের ঘটনা। সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের
10 লক্ষ টাকা দামের উকিল প্লি করেছিলেন যে এই ফিনান্সিয়াল মামলার সঙ্গে সেটা সিবিআই করবে না। পত্রপাঠ সুপ্রিম কোর্ট বিদায় দিয়েছে এবং সুপ্রিম কোর্ট সন্দীপ ঘোষের এই যে কাজগুলো, সন্দীপ ঘোষ কি একা করেছিল? দ্যাট ওয়ার্ক ডিড এ র্যাকেট। আজকে মানুষ যে এত চিন্তিত তার একটাই কারণ, এটা একটা লড়াই, একটা আন্দোলন, গণ আন্দোলন বলবো না, একটা জনজাগরণ। সরকারের আশ্রিত স্পন্সর্ড ক্রাইম ক্রিমিনাল সেট ভার্সাস সাধারণ নাগরিক। আজকে পশ্চিমবঙ্গের চেহারা, আজকে বাংলার বাইরের চেহারা, নাগরিক সমাজ, মা, অবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের সঙ্গে কথা একটাই প্রশ্ন উঠে আসছে যে এই ঘটনা বাইরের কোনো লোক এসে করেনি। এবং আমি নিজে প্রথম দিন প্রথম ক্ষণ থেকে ওখানে উপস্থিত ছিলাম। আমি যেটা দেখেছি, আমার নিজের ফোন থেকে আমি ইমেইল করেছিলাম নট টু ডেস্ট্রয় দ্য বডি, 12 ঘন্টার জন্য ডিসিকে ইমেইল করেছিলাম 12 ঘন্টা বা 24 ঘন্টা বডিটা প্রিজার্ভ করতে, যাতে করে আমরা সেকেন্ড পোস্টমর্টম করতে পারি, অ্যান্ড দ্যাট ওয়াজ ডিনাইড। কিসের এত তাড়া ছিল? কে তাকে এত তাড়া করেছিল? তার মালিক প্রভু। এই যে বিনীত গোয়েল বলুন বা সন্দীপ বাবু বলুন বা যাদের নাম আসছে, বিরূপাক্ষ বিশ্বাস, এই যেসব নামগুলো, অভিক দে, হেনা তেনা আসছে, আস্তে আস্তে উঠে আসছে, এরা তো কেউ একা কাজ করেনি আর একদিনে হয়নি। এই যে বলছি, আরজি করে 7 জন ডাক্তারের মৃত্যু হয়েছে গত কয়েক বছরে, প্রত্যেকটা সুইসাইড বলে কাটিয়ে দেওয়া হয়েছিল। এই মেয়েটি, একে প্রথম পাগল বলা হলো, সাইকো, পরে বলা হলো সুইসাইড করেছে, আমরা এমার্জেন্সি নিয়ে যাচ্ছি, আপনারা এমার্জেন্সিতে আসুন। আমার প্রশ্ন, এমার্জেন্সিতে যদি পেশেন্ট এসেছিল তাহলে আবার তাকে সাজিয়ে গুজিয়ে ক্রাইম সিনে সেমিনার রুমে কে গুছিয়ে রেখেছিল এবং কেন? কোনো প্রশ্নের উত্তর নেই। 4 দিন পুলিশের হাতে থাকাকালীন পর 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 ঘটনাগুলো যেভাবে হয়েছে, স্টার্টিং ফ্রম ক্রাইম সিনের পাশে সমস্ত ভাঙচুর করা, পিডব্লিউডির পারমিশন যেগুলো লাগে, আমি সরকারে কাজ করেছি, আমি জানি একটা স্বাস্থ্য ভবনে যাবে, স্যাংশন লাগবে, ফিনান্স মিনিস্ট্রি থেকে টাকার একটা অ্যাপ্রুভাল আসবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দেখে তার নকশা দেবে, তারপরে ভাঙা হবে। এত কি তড়িঘড়ি করে ভাঙার প্রয়োজন পড়েছিল? এইসব প্রশ্নগুলোর উত্তর নেই। পরের বক্তা ডক্টর শশী পাঁজা, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। শুধু তাই না, যিনি নিজের ডাক্তারও একজন। আমরা প্রত্যেকেই যারা আজকে উপস্থিত হয়েছি এবং প্রয়াস করছি বক্তব্য রাখার ক্ষেত্রে, সেখানে আমরা প্রত্যেকে মিলিত আওয়াজে নিশ্চয়ই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেইটার আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত, শোকাহত, ভাষা নেই। আমরা যেন মনে হচ্ছি যে অসম্মান হয়েছে, যে একটা ব্রুটালিটি অফ দ্য ক্রাইম যেটা হয়েছে, সেটাকে কিছুতেই মেনে নেওয়া। এই আজকে কেন, এই দীর্ঘ কয়েকদিন ধরেও, এবং যখনই এই রকম জঘন্য ঘটনা ঘটে তখন সত্যি আমাদেরকে নাড়া দেয়। দেখুন, আজকে প্রত্যেকেই বলছেন, আমি একজন বক্তা এখন নাম না করে বলি, যে আমরা জানি যে আমরা যারা এই ধরনের অপরাধ তাদের উপর হয় তাদের নাম কোনোদিন বলি না। একজন বক্তা আজকে একজনের নামও বললেন কয়েক বছর আগে, তার উপরে তিনি অবশ্য ভিকটিম, কিন্তু আজকে আছেন, বেঁচে আছেন, সুতরাং নাম না বলো। আরেকটা যেটা হচ্ছে যে আমরা তো সকলেই জাস্টিস চাইছি, বিষয়বস্তু তো নিয়ে আমরাও অপেক্ষায় রয়েছি। আমরাও তো চাইছি যে সিবিআই তাড়াতাড়ি এই ইনভেস্টিগেশনটা করুক, তদবির করুক, এনকোয়ারি করুক। এই সমস্তটা প্রত্যেকেই এই অপেক্ষায় রয়েছেন যে কত তাড়াতাড়ি সকল মানুষ জানতে পারবেন। এই সূত্রটা খুব ভয়ানক হয়ে যায়। এবং হয় কি যে 9 তারিখে যে ঘটনাটা হয়েছে, আমি নিজেও ডাক্তার, আমরাও করেছি 36 ঘন্টার ডিউটি নিশ্চয়ই, এবং এটা হয়, আমরা এগুলো আমাদের যে কর্মের যে জায়গা কিংবা যে ডিমান্ড অফ দি প্রফেশন, আমাদের যে প্রফেশন, এরকম অক্লান্ত পরিশ্রম করার জায়গাটা সবসময় থাকে এবং আমরা এগুলোকে মেনে নিই। এবং অনেক সময় এটা হয়, কম বেশি ইনফ্রাস্ট্রাকচার থাকে, সেটাও আমাদের কলিগসদের নিয়ে আমরা মেনে নিই।
এবং সেইভাবেই আমরা কাজও করেছি, অনেক কাজ করেছি। কিন্তু সেই কাজের জায়গা এই বিশ্বাসঘাতকতা এবং এই যে একটা ভরসার জায়গাতে এই অপরাধ হওয়াটা নিশ্চয় হওয়া উচিত নয়। আমরা এটাও বলছিলেন কিছুজন বক্তা, আবারও যে আমিও যখন বলছি যে কতটাই নিরাপদ ছিল, আমিও তো বেশি দিন আগে না, আমার চেয়েও প্রবীণরা রয়েছে। সুতরাং আমরা এটাও বলি যে কলকাতা একসময় পরপর 3 বছর তাকে ঘোষণা করেছিল যে সেফেস্ট সিটি, সবচেয়ে সুরক্ষিত শহর সারা ভারতবর্ষ। এই ডেটাটাও রয়েছে। এটা নিয়ে আমরা গৌরব নয়, এটাই তো হওয়া উচিত। এটাই হওয়া উচিত যে সকল নারী, সকল মহিলা, সকল বাচ্চারা যেন সুরক্ষিত থাকে, তাদের উপরে এই ধরনের অপরাধ যেন না হয়। কিন্তু তবুও আমাদের এই শহরে একটি হাসপাতালে এই ঘটনাটা হয়েছে। আমরা গোড়াতে যদি যাই, সে গোড়াতে যে অপরাধ হয়েছে, যে যে ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে, সুতরাং সেখানে সিবিআই কে তাড়াতাড়ি বলতে হবে এই কথাটা। এবার এইখানে যতক্ষণ না তারা বলছেন, কোনোদিনই তাদের কোনো বক্তব্য আসছে না। এই যে ভ্যাকিউমটা তৈরি হলো, সিবিআই কিছু বলছে না, এবার না বলার মধ্যে এই যে ভ্যাকিউম স্পেস তৈরি হলো, তার মধ্যে আনুমানিক কথা অনেকগুলো, এক হচ্ছে পারে, একাধিক হতে পারে। ধর্ষকের পোস্টমর্টমের রিপোর্টটা হঠাৎ যে পোস্টমর্টম রিপোর্ট বেরিয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ আমরা হয়তো দেখিনি, কিন্তু ওটা বেরিয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। শুধু এইগুলো তো হওয়া উচিত না। যেটা নিয়ে মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বললেন যে পোস্টমর্টম রিপোর্ট আমার হাতে আছে, দয়া করে সোশ্যাল মিডিয়াতে যেটা ঘুরছে সেটা যেন এখানে আলোচনা বস্তু না হয়। এই আনফর্চুনেট থিং হওয়া, কিংবা আমাদের আগের বক্তা বলেছিলেন যে তার প্রতিদিন তার ছবি বেরোনো, তার নাম বেরোনো, এগুলো তো হওয়া উচিত না। কিন্তু তার মধ্যে কোথাও যেন আন্দোলনটাকে হাইজ্যাক করা, এই আন্দোলন গোড়াতে থাকবে, ওইখানে প্রতিবাদী ডাক্তার এবং সমুদ্র যেটা নেমেছে, প্রত্যেক জাগরণ যেটা হয়েছে কিংবা জনগর্জন হয়েছে, যে সকলে জিজ্ঞেস করছেন কে করেছেন এবং কারা করেছেন, ওইখানে সীমাবদ্ধ থাকতে হবে। ওখান থেকে কিন্তু হাইজ্যাক করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই নজর ঘোরানোটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এবং সেখানে আমাদের বলা যে রাজনীতির কোনো ভূমিকা থাকে না। এখানে দোষ হয়েছে, দোষী কারা ধরতে হবে, সে শাস্তি হবে। এবং সেই মর্মে এই রাজ্যে এক ধাপ এগিয়ে ভবিষ্যৎটাও ভেবে, সারা ভারতবর্ষের চিত্রটাও দেখে যে অপরাজিতা বিল উঠেছে এবং ইতিমধ্যে আমাদের বিধানসভায় পাশ হয়েছে, অ্যান্টি ধর্ষণ বিল, এই ধর্ষণের ক্ষেত্রে একটা নজিরবিহীন ভাবে একটি পাশ হওয়ার আইনের মধ্যে দিয়ে আসছে যে ঠিক আছে যে আপনি লাইফ ইমপ্রিজনমেন্ট থাকবেন, কিন্তু এর আগে আমরা দেখেছি বহু উদাহরণ যে বলা হচ্ছে 20 বছরের বেশি কমেতে আপনি ছাড়া পাবেন না, কিন্তু ছাড়া পেয়েছে, অন্যান্য রাজ্যে ছাড়া পেয়েছে। সেইটা একদম বন্ধ করে দেওয়ার জন্য বলে দেওয়া হচ্ছে বর্তমান আইনে টিল দি ন্যাচারাল লাইফ স্প্যান অফ দি কনভিক্ট, সে থাকবে জেলে, ও ছাড়াছাড়ির কোনো জায়গা নেই। এবং এই শাস্তিটা মৃত্যুদণ্ড অবধিও হতে পারে। পরে আরো বলবো। আপনাদের সকলকে নমস্কার। ধন্যবাদ। যেভাবে পোস্টমর্টম রিপোর্ট বেরিয়ে যাচ্ছে, কালকে হয়তো সোমবার হয়তো ডিএনএ রিপোর্টও বেরিয়ে যাবে, তারপরের দিন হয়তো ফরেন্সিকও বেরিয়ে যাবে এবং তার মধ্যে ফেকও বেরোবে, এটা নিয়ে সন্দেহ নেই। পরের বক্তা জগন্নাথ চট্টোপাধ্যায়। আজ আমরা যারা এই বিতর্ক করতে এসেছি, আরজিকর কাণ্ডে বিচার চাওয়া নিয়ে আমার মনে হয় কারোরই কোনো সংশয় নেই, সবাই বিচার চায়। আমি বসে বসে ভাবছিলাম, বিরোধী দলের প্রতিনিধি হিসাবে এসেছি, সরকার বা শাসক দলের ঢাল হয়ে এসেছেন এক শশী চাঁদ আর এক চন্দ্রিমা, চাঁদের আভা। তো দুই চাঁদ, জোড়া চাঁদ আজকে এসেছে শাসক দলের ঢাল হয়ে। কি কারণে? ওই 9ই আগস্ট, যে সময়টা মাহেন্দ্রক্ষণ ভোরবেলা, সারা পৃথিবী থেকে চন্দ্রমার আভা যখন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়, তখন এক চাঁদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে, জান্তব অত্যাচার হচ্ছে। আর সেই ঘটনা নিয়ে সরকারের ঢাল হিসেবে সরকার আজ জোড়া চাঁদকে পাঠিয়েছে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে সব জায়গাতেই স্বর উঠেছে যে বিচার দিতে হবে। আমাদের শশী দিদি বলে গেলেন
যে শুধু বিচারের ক্ষেত্রেই, আরজিকর কাণ্ডের বিচারের ক্ষেত্রে যেন এটা সীমাবদ্ধ থাকে, রাজনীতির আঙিনায় এটা যেন না যায়। উনি জনগর্জনটাকে দেখেছেন, ব্রিগেডের জনগর্জনের পর আবার একবার জনগর্জন উনি দেখেছেন। কিন্তু আরজিকরের ঘটনা কোনোভাবেই আর 5টি ধর্ষণের ঘটনা নয়। আরজিকরের ঘটনা বিরলতম ঘটনা, কারণ একজন উচ্চ শিক্ষিতা ডাক্তার তার নিজের কর্মস্থলে কর্মরতা অবস্থায় ক্ষণিকের বিশ্রামে সরকারি পরিবেশে ধর্ষিতা হন, খুন হন। একজন উচ্চ শিক্ষিতা ডাক্তার, তাকে আমরা প্রোটেক্ট করতে পারিনি, সংরক্ষণ দিতে পারিনি। কোথায় পারিনি? তার কর্মস্থলে। শুধু একজন ডাক্তার না, একজন স্কুল শিক্ষিকা সে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকেন তার স্কুলে। একজন সরকারি চাকুরে সে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকেন তার পরিবার যখন জানতে পারে সে নিরাপদে অফিসে পৌঁছেছে। আমাদের মহিলা সাংবাদিকেরও পরিবাররা সুরক্ষিত থাকেন যখন শোনে তার পরিবার তার অফিসে পৌঁছেছে। অফিসে যদি মহিলাকে ধর্ষিতা হতে হয় তার কর্মস্থলে, তা ব্যবস্থার ত্রুটির দিকে ইঙ্গিত করে। তা ইঙ্গিত করে যখন কর্মরত অবস্থায় তাকে 36 ঘন্টা টানা ডিউটি করছে, রাত 2টোর পর থেকে খোঁজ নেই, পরের দিন 10টা 10-এ খোঁজ পড়ল, ডাক্তার কোথায়? আমরা কেউ জানি না, ব্যবস্থা খোঁজ করছে না সে ডাক্তার কোথায়, তাও কোথায়? ক্ষণিকের বিশ্রামে। কোথায় আমাদের স্বাস্থ্য পরিকাঠামো? একজন পিজিটি ডক্টর সেমিনার রুমের ওখানে ওইভাবে পড়ে আছে, আমরা তার জন্য একটা বিশ্রাম কক্ষ তৈরি করে দিতে পারিনি কলকাতা শহরের একটা মেডিকেল কলেজ হসপিটালে। আমরা স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বড়াই করি, আরজিকর মেডিকেল কলেজ সহ কলকাতার মেডিকেল কলেজগুলোকে নিয়ে বড়াই করি। পুলিশি ব্যর্থতা কার করার কথা ছিল? এক তো প্রিভেনশনের পার্ট, তারপরে পরবর্তীকালে তদন্তের পার্ট, সম্পূর্ণভাবে পুলিশি ব্যর্থতা এবং সামগ্রিকভাবে কর্মক্ষেত্রের পরিবেশের ব্যর্থতা। তাই আরজিকর কাণ্ড শুধুমাত্র একটি ধর্ষণ বা খুনের ঘটনা নয়, আরজিকর কাণ্ড হচ্ছে এ রাজ্যের ব্যবস্থা ভেঙে পড়ার একটি অন্যতম জ্বলন্ত উদাহরণ। তাই রাজনীতি হবে এবং আওয়াজ উঠবে, দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। এ দাবি ওঠা সঙ্গত। শুনবো নমস্কার। শেষ বক্তা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকের এই সভার মূল মোশন হলো বিতর্কে মেলায় সূত্র, তদন্ত কত দূর। একদম সঠিক। বাংলায় যে প্রবাদ আছে সেই প্রবাদটাকেই মনে হয় তাকেই সামনে রেখে এই বিতর্কের মোশনটা করা হয়েছে আজকে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু তর্ক হচ্ছে, বিতর্ক হবে, আর বিতর্কে অনেকগুলো সূত্র করে অনেক সূত্রও হবে। এটা আজকে সবাই দেখছে। কোথার থেকে কে পাচ্ছে বলা যাচ্ছে না, কিন্তু সূত্র আমরা সংবাদপত্রে দেখছি, সূত্র আমরা টেলিমিডিয়ায় দেখছি, সূত্র আমরা নানা দিকে সূত্র দেখছি। সোশ্যাল মিডিয়াতেও যারা অনেক কিছু বলছেন সেটাও তো একটা সূত্র বটে। তাই আজকের মোশন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে এবং এই প্রবাদ বাক্য যেটা বাংলায় তাকে সামনে রেখে হচ্ছে। আমাদের বিশ্বাস জাস্টিস অবশ্যই আসবে। আমাদের বিশ্বাস যে যারা সূত্র ধরে সুপ্রিম কোর্টের যে মামলাটি মাননীয় প্রধান বিচারপতির অসুস্থতার কারণে পিছিয়ে গেছে, সূত্র ধরে তাকেও নিয়ে নানা রকম কথা বলা হচ্ছে। আমরা বলতে চাই যে আসল জাস্টিস নিশ্চিতভাবে পাওয়া যাবে, কারণ গোটা ব্যাপারটাই বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সিবিআই কি করছে কি করছে না
কতটা এগোলো না আমরা দেখছি। এতদিন কেটে গেল, সিবিআই এর কাছ থেকে আমরা কিছু জানতে পারিনি এখনো অবধি। হ্যাঁ, একজন অপরাধী নাকি বেশ কয়েকজন অপরাধী যদি কেউ জানি আমরা, তাহলে সিবিআই কে সেই সূত্রটা দিচ্ছি না কেন? আমরা দিই না, জাগ্রত জনতা হিসেবে সেটা সিবিআই এর কাছে জানিয়ে আসি। কিন্তু প্রশ্ন হলো, কেউ জানাচ্ছে না, খালি সূত্র আর সূত্র। আজকেও শিয়ালদা কোর্টে যখন সঞ্জয় রায়কে ওঠানো হয়েছে, তখন সিবিআই এর আইনজীবী ছিলেন না, ডক্টর শশী পাজা বলেছেন আইনজীবী ছিলেন না, পিপি ছিলেন না, কেউ ছিলেন না, এবং অত্যন্ত রেগে গিয়েছেন শিয়ালদা কোর্টের যিনি বিচারপতি বিচারক ছিলেন, যেটাকে কি মনে করছেন। অর্থাৎ এতগুলো ঘন্টা কেটে গেল, এতগুলো দিন কেটে গেল, কিন্তু সিবিআই এর কাছ থেকে সঞ্জয় রায় ছাড়া অন্য কোনো সূত্র অথবা অন্য কোনো অপরাধী যে এই অপরাধের সাথে যুক্ত, তাদের নাম এখনো পাওয়া গেল না। এবার আমরাই তো চেয়েছি জাস্টিস। হ্যাঁ, আমার সম্মানীয় অনুজ প্রতিম সৃজন, অনুজ প্রতিম বলবো কেন, সন্তান সম, আমি তো প্রবীণ, আমার সন্তান সম সৃজন জিজ্ঞেস করছিল যে আমরা জাস্টিস চাইছিলাম, আমি ডক্টর শশী পাজা, মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আমরা ছিলাম কিনা। হ্যাঁ ছিলাম তো, জাস্টিস চাওয়ার জন্য ছিলাম তো, আমরা সবাই ছিলাম। তার কারণ আমরাই এই বিধানসভায় বাংলার এই বিলটি নিয়ে এসেছি, অপরাজিতা বিল। চরম দণ্ড হোক, কেউ আনেনি। অনেকে ন্যায় সংহিতার কথা বলেছেন, বিএনএসএস, ন্যায় সামাজিক সুরক্ষা সংহিতা, এই কোনোটার মধ্যেই কিন্তু একটা তো প্রক্রিয়া চালানোর বিষয়, আর একটা আইপিসি ইন্ডিয়ান পিনাল কোডের পরিবর্তে যেটা এসেছে, সেখানে মৃত্যুদণ্ড ছিল না, রেপের জন্য মৃত্যুদণ্ড ছিল না, চরমতম দণ্ড ছিল না, অপরাজিতা এনেছে। কারণ মেয়েরা সবসময় অপরাজিতা, তাকে জয় করবে এমন শক্তি আমরাই তো জন্ম দিইনি, তাই ওই শক্তি জন্মায় না। তাই তো অপরাজিতা বিল কেন ছিল না? কেন লাইফ ইমপ্রিজনমেন্ট? যদি লাইফ ইমপ্রিজনমেন্টের মতন না থেকে ওই রেপের জন্য একটা সাজা থাকতো, চরম দণ্ড, তাহলে 14 বছর পর বিলকিস বানর যারা রেপিস্ট ছিল তারা বেরিয়ে আসতে পারতো না? তাহলে গুজরাট হাইকোর্ট যে রেপিস্টদের একটা কমিটি থাকে, এটা সব জায়গায় থাকে, সেখান থেকে যদি মনে করে যে সে রিফর্মড হয়ে গেছে, তাহলে বার করে দেয়। আসলে এর তো রিফরমেশন হয় না, এর তো কোনো রিফরমেশন নেই। সৃজন, ভাই সৃজন, আমার পুত্র সম সৃজনকে আমি শুধু বলে দিতে চাই যে আপনার আইনজীবী, আপনার দলের রাজ্যসভার সাংসদ, তিনি চরমদণ্ড চান না, তিনি চান রিফর্মড হোক। অর্থাৎ এই চরম অপরাধ করার কোন ব্যক্তি সে রিফর্মড হোক, তার রিফর্মড হওয়ার, তাকে ভালো করার জন্য তিনি চান যে তার মৃত্যুদণ্ড না হোক। আমরা জানি যে মৃত্যু হয় রেয়ারেস্ট অফ রেয়ার কেসে, কিন্তু এক্ষেত্রে রেপ কোন রেয়ারেস্ট অফ রেয়ার কেস হতে পারে না, সব কেসই রেয়ারেস্ট অফ রেয়ার। তাই মৃত্যুদণ্ড অপরাজিতা বিলে দ্রুত বিচার, দ্রুত তদন্ত, এই তিনটি হলো ফ্যাসেট, যে তিনটি মূল এসেছে এই বিল, এই অপরাজিতা বিলের মধ্য দিয়ে। এবার আমি একটু বলতে চাই, যারা বলেছেন, যেহেতু আমি শেষ, সুতরাং আমার ছোট ছোট করে এদের যদি যারা বলেছেন তাদের বক্তব্য খুব ছোট করে বলছি। আমার অনুজ প্রতিমা দেবলীনা বলেছেন অ্যারেস্ট সন্দীপ ঘোষকে করা হয়েছে কোন মামলায়। আমি বলতে চাই যেটা পরিষ্কার হওয়া উচিত যে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হয়েছে দুর্নীতি মামলায়,
সিবিআই যে উইংটা তদন্ত করছে রেপ এবং খুনের, তারা এখনো অবধি এই অ্যারেস্টের কথা কিছু বলেনি। আর একটা কথা হলো, এই অ্যারেস্টটা অন্য, এই উইংগুলো আলাদা, সুতরাং এই উইংটা হচ্ছে তার দুর্নীতি মামলায়। আর সৃজন এক তো মধ্যম গ্রামের মহিলার কথা বলেছে, আমি এটা আর পুনরাবৃত্তি করছি না। ডেথ সার্টিফিকেট আমাদের সম্মানীয় শ্যামল বাবু তিনি লুকিয়ে রেখেছিলেন। সিঙ্গুরের সময় বুঝি লুকানোর দরকার ছিল না? হ্যাঁ হয়েছিল, ওতেও দোষী সাব্যস্ত হয়েছিল, এ কথা ঠিক নয়। বেল হয়েছিল, বেলের পরে ডিভিশন বেঞ্চে গিয়ে স্টে আর বেল, তারপরে একজন মারা গেল, একজন এখন বয়স হয়ে ঘুরছে যারা রেপিস্ট ছিল। সুতরাং তার জন্যেই এই সাজা, এই দণ্ডের এই প্রভিশন করা হয়েছে অপরাজিতা বিলে। আর অর্চনা দেবী, আমি শ্রদ্ধা জানাই তাকে, তিনি বলেছেন বডিটা ডিস্ট্রয় করা হয়ে গেছে, বডিটার আনন্যাচারাল ডেথ এটা বলা হয়েছে। এটা তো আনন্যাচারাল ডেথ, সুইসাইড হোক অথবা খুন হোক, সবটাই তো আনন্যাচারাল, ইট ইজ নট ন্যাচারাল। আনন্যাচারাল ডেথ তো হবেই, সেটা করা হয়েছে। আমি জানি না কে আত্মহত্যা বলেছে কি না বলেছে, সবই তো সিবিআই এর কাছে, সিবিআই বলবে কে কি বলেছে, ঠিক বলেছে না বেঠিক বলেছে। আর আপনি যদি বলেন মৃত্যুর 12 ঘন্টা অবধি আপনি বলেছিলেন যে ডেড বডি রাখা হোক, ডেড বডি তো ক্রিমেশন হয়েছে একেবারে মাঝরাত্রিরেরও পরে, তাহলে 12 ঘন্টা বোধহয় পেরিয়েই গেছিল আমার মনে হয়। আপনি আরো ভালো বলবেন। আর জগন্নাথ, এখানে আমি নমস্কার করছি। বাবা, এমন তো জগন্নাথ জানে এমন অনেক কথা যেটা যার পদত্যাগ চাইলো তিনি জানতেন, জগন্নাথ জানতেন, আর আমি জানতাম। এমনও তো হয়েছে, কই তখন তো ভাই বলেননি কারুর কোনো রকমের কোনো গন্ডগোল অথবা তার কোনো কিছু ধরিয়ে দেননি, তার কোনো অসুবিধা, তার কোনো অন্যায় ধরিয়ে দেননি। আজকে পদত্যাগ চাইছেন, এক দফা এক দাবি পদত্যাগ। আমরা বলছি হ্যাঁ, এক দফা এক দাবি, আর ওই বিচারের দাবি, দ্রুত বিচারের দাবি, দ্রুত তদন্ত শেষ করার দাবি, আর দ্রুত ওই মৃত্যুদণ্ডের দাবি, এটা আমরাই করছি। তাই জগন্নাথকে আবার সম্মান জানাই, নমস্কার জানিয়ে, কে কখন কোথায় আছেন এটা ঈশ্বরও জানেন না, আমরা তো অন্য জগতে। সুতরাং সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং নিউজ 18-কে আরেকবার ধন্যবাদ জানাই যে এত ভালো একটা তর্কের সুযোগ করে দিয়েছেন। বিতর্ক হবে, কিন্তু আমরা জাস্টিস পাবো এবং লক্ষ্যে পৌঁছতে পারবো, কারণ বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে বলেই তাই বিল এসেছে চরম দণ্ডের। এটা এখন স্বাক্ষরের অপেক্ষায়। আমি বিশ্বাস রাখি যে মাননীয় রাষ্ট্রপতি এই বিলটি স্বাক্ষর করবেন এবং এটা আইনে পরিণত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর সোজা সাপটা নিয়ে। আমার সঙ্গে যারা অতিথি আছেন তাদের প্রত্যেকের বক্তব্য আপনারা শুনলেন এবং তাদের প্রত্যেকেই তাদের মত প্রকাশ করেছেন। আমরা বিতর্ক শুরু করছি। আমি প্রথমেই সৃজনের কাছে আসব। সৃজন, এই যে আন্দোলন, এই যে ঘটনা, এই যে দেখা যাচ্ছে বহুদিন পর দেখতে পাচ্ছি যে ফেসবুকে নয় পথে দেখা যাচ্ছে লাল ব্রিগেডকে। লাগাম কি তবে তোমাদের মতো তরুণ ব্রিগেডের হাতে? এই আন্দোলনের রাশ মানুষের হাতে। আমি ওই কারণে শুরুতে বলেছি যে এটাকে সংকীর্ণ স্বার্থের কানাগলিতে ঢোকানোর চেষ্টা কেউ যদি করে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা পাশে আছি, সংহতিতে আছি, মানুষ ঠিক করবেন এই আন্দোলন কোন দিকে যাবে। বাকি কথাগুলো কি একবার বলে দেবো? বাকি যা যা কথা উঠে এসছে সেগুলো কি এখনই একেবারে বলে দেবো? বলো। আচ্ছা, জগন্নাথ দা তো বিদগ্ধ সাংবাদিকও ছিল, তা জগন্নাথ দা জানা উচিত যে সঞ্জীব মুখার্জি 2013 সাল থেকে তৃণমূল, আর এক্স কাউন্সিলর ভালো, কিন্তু শুভেন্দু অধিকারীও তো তৃণমূলের এক্স MLA MP।
তো ফলত ওইটা দিয়ে সবটা বিচার করার কোনো মানে নেই। সঞ্জীব মুখার্জি একদম নির্মল ঘোষের খুব কাছের লোক, ছাপমারা তৃণমূল ওই চত্বরে, সেই কারণেই কনফিডেন্স নিয়ে ওই কাজটা করছে। জগন্নাথকে এটা তোমার আমরা জানা প্রশ্ন উচিত। করছি, জগন্নাথ কি এই তোমরা এই আন্দোলনে একটা প্রথম সারিতে আসে বলে জগন্নাথ কি তার একটা কোথাও একটা রাজনৈতিক গুলিয়ে দিতে চাইছে মনে হচ্ছে তোমার? সেটা ওরা কি করতে চাইছে ওরা জানে, আমি জানি না, সেটা বলতে পারবো না। আমরা তো ওই কারণে বলেছিলাম যে মানুষের আন্দোলনকে মানুষের মতো হতে দাও, সেইটাকে জোর করে চেপে এটা বন্ধ করে দেওয়া, এটা এই করে দেওয়া, এইসব করতে গেলে আসলে গন্ডগোল বাড়বে এবং আন্দোলনের মূল ইস্যু, মূল এজেন্ডা, পাখির চোখ যা করে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছেন তা কখনো কখনো ডিরেল্ড হতে পারে। আমি শ্রদ্ধেয় চন্দ্রিমাদি অনেকগুলো কথা বললেন। মুখ্যমন্ত্রীও তো এখন সিবিআই ইত্যাদি বলছেন ঠিকই, আমরা বলেছিলাম, আমাদের পার্টি বলেছিল কোর্ট মনিটর তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত। তো যাই হোক, মুখ্যমন্ত্রীও তখন বলেছিলেন যে সিবিআই হলে আমার আপত্তি নেই। তা সিবিআই তে তৃণমূলের এখন কি অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমাদের তো সিবিআই নিয়ে অভিজ্ঞতা আছে, সারদা নারদা বহু তদন্ত, যে সিবিআই এ যায় এবং কিভাবে আস্তে আস্তে ঝুলে যায়, ফলত আমাদের একটু আমরা সন্দিহান ছিলাম। তৃণমূল কংগ্রেসের নেতারাও তখন বললেন যে আচ্ছা তাহলে লাগলে সিবিআই কে দিয়ে দাও। এখন তারা ওইটা থেকে আবার ব্যাকট্র্যাক করছেন কেন আমি বুঝতে পারলাম না কথাটা। এই অপরাজিতা বিল ইত্যাদি ইত্যাদি এর কতগুলো আইনি দিক আছে, সেগুলো তো আছে, কিন্তু আমার কথাটা খুব পরিষ্কার। দেখো, ধর্ষণ অতীতেও হয়েছে, ধর্ষকরা অতীতেও ছিল। প্রশ্ন হচ্ছে যে আইনের রক্ষকরা, প্রশাসন, সরকার ধর্ষকদের প্রতি তাদের মনোভাবটা কিরকম হবে। জনসংখ্যা বাড়ছে তাই ধর্ষণ বাড়ছে, শরীর থাকলে একটু সর্দি কাশি হবে, ওরকম ধর্ষণও হবে। ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা, কখনো ওর স্বামী তো সিপিএম করতে তাই ধর্ষণ হওয়াটা ঠিক আছে, কখনো ধর্ষিতা উনি রাত্রিবেলা ওখানে কি করছিলেন, বা তার পোশাক, বা ওর তো লাভ অ্যাফেয়ার ছিল। বহু ঘটনায় তৃণমূল যে অসংবেদনশীলতার পরিচয় দিয়েছে গত 12-13 বছরে। আসলে বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা বলতেন যে সমাজ বিরোধীরা মনে করছে এই সরকারটা আমাদের সরকার, উই উইল বি প্রোটেক্টেড। আমরা সবাই জানি বিশ্বদা যে যারা ওই দিন রাত্রিবেলা গিয়ে ওই ভয়ানক কাণ্ড করে এলো হাসপাতালের ভিতরে তিলোত্তমার সাথে, তারা জানতো হাসপাতালটার নাম আরজি কর, পরের দিন সকালে হইচই হবে, তারা জানতো দিনের আলোয় এটা জানাজানি হলে গোলমাল হবে। তাও তারা সাহস পেয়েছিল, কারণ কেউ না কেউ আশ্বাস দিয়েছিল যে তুই করে, আমি শেষ করে নেবো, তা কেউ না কেউ আশ্বাস দিয়েছিল যে আমরা বাঁচিয়ে দেব। যে করলো শুধু তার ফাঁসি চাওয়ায় এই সমস্যার সমাধান হবে না। কারা সাহস দিল, আশ্বাস দিল যে যা ইচ্ছে করে না আমরা বাঁচিয়ে দেব, সেই গোড়া অবধি পৌঁছাতে হবে। আমরা শুনবো। আর চন্দ্রিমাদি, সিঙ্গুরে সুরিত দত্তর পলিগ্রাফ টেস্ট রিপোর্টটা আপনি একবার কাইন্ডলি দেখবেন। আমি শুনবো। দেবলীনা, দীর্ঘদিন পরে প্রচুর সেলিব্রিটি, তোমাদের মতো যারা রূপলী পর্দায় কাজ করো, তাদেরকে মিছিলে হাঁটতে দেখলো বাংলা, তোমরা পথে নামলে, তো তোমরা কি মনে করো যে তারকারা পথে নামলে সাধারণ বেশি উৎসাহ পায়, নাকি শুধু নিজেদের তাগিদ থেকেই পথে নামবে? আমি এইটুকু বলে দিই প্রথমেই, ভালো করেছো প্রশ্নটা করেছো, কোন তারকাই তো নাগরিক ঊর্ধ্বে নয়, মানে তারকারাও নাগরিক, দুটো চোখ, দুটো হাত, দুটো পা, দুটো কান, আমাদেরও আর কি। আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে আর 5টা নাগরিকের মতোই একই তাগিদে রাস্তায় নামছি, কেননা আমরা সুরক্ষিত বোধ করছি না সব থেকে বেশি। কেননা আমার কাছে একদম পরিষ্কার নয় এই 12 ঘন্টার ব্যাপারটা। আমি তো অভিনেত্রী, আমার হরদম নাইট শিফট থাকে, এবং আমার যখন নাইট শিফট থাকবে আমার হয়ে কোনো পুরুষ অভিনেতা আমার কাজটা করে দিতে পারবে না। তার থেকেও বড় কথা হচ্ছে ম্যাটারনিটি ওয়ার্ডে কি হবে, তার থেকেও বড় কথা হচ্ছে যেসব মহিলারা রাস্তায় শুয়ে থাকেন ফুটপাতে তাদের কি হবে। তো এইসব নানান রকম তাগিদে আমরা পথে নামছি, কেননা ওয়ার্ক প্লেসে মাথায় রাখতে হবে এই জনরোষ, তার একটা মূল কারণ হচ্ছে ঘটনাটা একজনের ওয়ার্ক প্লেসে ঘটেছে, যেটা নাকি সিকিউরড একটা জায়গা। তার মানে যেটাকে আমরা সিকিউরড জায়গা মনে করছি, যেটাকে আমরা ওয়ার্ক প্লেস বলে সব থেকে সিকিউরড মনে করছি, সেটা সিকিউরড নয়। আর আমি একটা প্রশ্ন যেহেতু আমাকে করা হয়েছে তার উত্তর দিই। কেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন এই প্রশ্নটা আমার ছিল না। আমি প্রথমেই বলেছিলাম যে আমি জানি উনি দুর্নীতির কারণে অ্যারেস্ট হয়েছেন, কিন্তু আমার প্রশ্ন ছিল যে এই অ্যারেস্ট হওয়ার সাথে কি এই খুনের কোনো যোগাযোগ রয়েছে, এইটা আমি জনগণ হিসেবে জানতে চাইবো, এটা আমার প্রশ্ন। এবং আর একটা কথা শুধু বলে দিই যে আমি প্রত্যেকটা সময় ডাক্তারদের প্রত্যেকটা কনভেনশনে ছিলাম, যখনই আপনারা বলছেন যে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন না, একবারও কেন উল্লেখ করছেন না যে সিনিয়র ডক্টররা 24 ঘন্টা ওভারটাইম করছেন তো ডাক্তারবাবু, এই উল্লেখটা কেন হচ্ছে না, এটা আমার একটা বড় প্রশ্ন। একদম। শশীদি, ইমার্জেন্সি চালু রাখছে। হ্যাঁ, সৌরভ কি বলবে? শশীদি, হ্যাঁ। হ্যালো। আর অভয়া ক্লিনিকের মতো কোনো ঘটনা এর আগে ইতিহাসে ঘটেনি। না দেখুন, একটা বিষয় বলি, আমরা
আমার ধর্ষণ তোমার ধর্ষণ, কোন রাজ্যের ধর্ষণ বেশি ইত্যাদি নিয়ে আলোচনা করা উচিত নয়। ধর্ষণ মানে এটা ক্ষমাযোগ্য নয়, সে ক্ষমাযোগ্য নয় বলে এই আইনটার একটা আনার চেষ্টা, এবং আইন যাতে অ্যাসেন্টটা পায় প্রেসিডেন্টের, এটা এক। দ্বিতীয়ত আবারও বলি, সিবিআই তদবির করছে, সুপ্রিম কোর্ট সেটা শুনবে। আমরা যতই আলোচনা করি না কেন, আমরা কিন্তু ইনভেস্টিগেশনের ভিতরে ঢুকতে পারছি না। আমরা আনুমানিক কিছু প্রশ্নগুলো করতে পারি, কিন্তু সাদিচ্ছের বিষয়টা চলে আসে। এখন সৃজন একটা কথা বলছিল যে কোথায় সরকারি মদতপুষ্ট ইত্যাদি সমাজ বিরোধী, সে জানে যে আমাকে সরকার প্রোটেকশন দেবে। আমি জাস্ট আপনার মতামতটা কি, ধরুন এই সমস্তর মধ্যে দিয়ে একটা চলে এলো হেমা কমিটি রিপোর্ট এলো, মি টু বিষয়টা এলো, এবং দেখা গেল কেরালাতেও 6 জনের বিরুদ্ধে এরকম অভিযোগ এসছে, তার মধ্যে অ্যাক্টর্সরাও রয়েছেন, সিপিএম এরও এমএলএও রয়েছে। এই বিষয় নিয়ে সিপিএম এর সংগঠনের পক্ষ থেকে আপনাদের বক্তব্যটা কি? না, এটা তার বিরুদ্ধে নিশ্চয়ই কি বক্তব্য, আপনারা বক্তব্য রেখেছেন কিনা আমি জানি না। ঠিক আছে, আপনি পরে বলবেন। আরেকটা হচ্ছে, না সৃজন বলবেন নিশ্চয়ই, যেহেতু সবটাই বেঁধেছি। আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তিত কেন, জাস্টিস নিয়ে চিন্তিত কেন? জগন্নাথ বাবু ওইভাবে বললে তো হয় না। আপনি দেখুন সারা ভারতবর্ষে কনভিকশন রেট মাত্র 27%, অর্থাৎ 100 জন কনভিক্টেড মানে একবারই প্রমাণিত যে তারা ধর্ষণ করেছেন, কিন্তু 100 জনের মধ্যে মাত্র 27 জনকে আমরা ধরতে পেরেছি, বাকি 73 জন ঘুরে বেড়াচ্ছে। ইজ ইট নট এ সিরিয়াস প্রবলেম? নাকি ওই ধর্ষকের ধর্ষণ করেছেন ওটা কম, আর আমার এখানে হয়েছে সেই ধর্ষণটা বেশি? এটাও তো ঠিক নয়। এবং কর্মক্ষেত্রে 2%, 2.56 কর্মক্ষেত্রে এটা হওয়া উচিত নয়। এখন দেবিলনাদি যেখানে কাজ করছেন সেখানেও এই যে যার জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্কিং প্লেসেস, আমি যেখানে কাজ করি সেটা নিরাপদ থাকা উচিত। আমি জানি অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরাও স্লিপিং কাউচ ইত্যাদি এগুলো আসে কি করে, মি টু মুভমেন্টটা হয়েছে কি করে? সব ক্ষেত্রেই দেখতে হবে যে আমরা প্রত্যেকে কিন্তু একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি মহিলাকে সম্মান জানাতে, মহিলার এই অপরাধ বিরুদ্ধে বলছে পশ্চিমবঙ্গে একটা কথা প্রাসঙ্গিক, 21,268 জনের বিচার করে খালাস পেয়েছে, মাত্র শাস্তি পেয়েছেন 907 জন পশ্চিমবঙ্গে, আর তারা খালাস পেয়ে গেছে 21,268 জন। তাই আজকে ধর্ষক পশ্চিমবঙ্গে 2022-এর এনসিআরবি ডেটা বলছে যে ধর্ষণের যতজন এসছে তার মধ্যে খালাস পেয়ে গেছে 21,263 জন। পুরো দেশে ভারতবর্ষের কনভিকশন ভারতবর্ষে 2.56, তার জন্যই তো অপরাজিতা বিল। তাহলে আপনি বলুন, তার জন্যই তো অপরাজিতা বিল। উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এগুলো বিজেপি শাসিত রাজ্য, এখানে এরকম আসতে পারে না আলোচনা। আমি এনসিআরবি ডেটা বলছি, হওয়াই উচিত নয়। আমরাও তো তাই বলছি, গোটা দেশে একটা তথ্য জানিয়ে দিই, এনসিআরবি রিপোর্ট অনুযায়ী গোটা দেশে মাত্র 26% হচ্ছে শাস্তি পেয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা বলুন আগে। একদম পশ্চিমবঙ্গ তার মধ্যে আছে, পশ্চিমবঙ্গ তার মধ্যে আগে চলে যাবো অন্য জায়গায়। সৌরভের কাছে আসছি। সৌরভ, অভিযোগের কেন্দ্রবিন্দুতে একটাই নাম, সন্দীপ ঘোষ। যেই যা বলে না করুক, যে এমনও একজনকে আমি খুঁজে পেলাম না আজ পর্যন্ত যে সন্দীপ ঘোষ সম্বন্ধে ভালো কথা বলছে বা দুটো ভালো। এমনটা কেন? তুমি তো নিজে ডাক্তার, দীর্ঘদিন ধরে এই ধরনের কলকাতা শহরের মেডিকেল কলেজে পড়াশোনা করেছো, এবং ডাক্তারদের সঙ্গে তুমি এমন একটা বয়স হয়ে আছো যে তুমি খুব বিরাট সিনিয়রও নন, সুতরাং তুমি পুরো জিনিসটা জানো কেন এটা হচ্ছে। আমি তুমি বলেই বলছি, বলো, কারণ আমার পক্ষে আপনি বলা তোমাকে একটু মুশকিল। তো একটা জায়গা, আমি সন্দীপ ঘোষ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। 12 তারিখে যখন সন্দীপ ঘোষ নিয়ে অত কিছু আসেনি, প্রেস মিট করে আমরাই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রথম বলেছিলাম যে এই সন্দীপ ঘোষ একটি দুষ্কৃতী এবং হি ইজ নট এ গুড হিউম্যান বিং, এবং কেন একে এভিডেন্স ট্যাম্পারিং, কেন আত্মহত্যা কথা বলা হলো সেই প্রশ্ন প্রথম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তুলেছিল। কেন আত্মহত্যা, কেন এভিডেন্স ট্যাম্পারিং। সন্দীপ ঘোষ যে বাজে মানুষ
আমার মনে হয় স্বাস্থ্য দপ্তর সবচেয়ে ভালোভাবে জানে, তার এগেনস্টে অনেক ভিজিল্যান্স আছে। জিজ্ঞেস করো ন্যাশনালে। এরপর আপনি যদি দেখেন যে আগেও আমি আমার বক্তব্যে বলছিলাম, তাকে দুবার ডিমোশন করা হয়েছে। সরকার কখনো ডিমোশন করে না, প্রমোশন দেয়। কখনো একজন প্রিন্সিপালকে 4 ঘন্টার মধ্যে আমি একটু বলে নিই দিদি, এগুলো তো শাক দিয়ে মাছ ঢাকা। দিদি আমি একটু বলে, সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ বানিয়েছে দিদি, পশ্চিমবঙ্গ সরকার। একটু বলতে দিন। রাজনীতির লোক নয়, রাজনীতির লোক নয়। রাজনীতির লোক নেই, আপনাদের রাজনীতির ধারণাটা অন্য সময়। আমাদের কথাও একটু শুনুন, আমাদের কথাও একটু শুনুন। সন্দীপ ঘোষ সেটা সবচেয়ে ভালো জানতো, তাই তাকে ডিমোশন করা হয়েছিল। কি কারণে একদিন মানে তার পরের দিন 24 ঘন্টার মধ্যে তাকে ফেরত আনা হলো, এবং কি কারণে একবার তাকে 15 দিন পর আবার ফেরত আনা হলো? এই প্রশ্নটা তো জানতে হবে, কারা এই ভুল তথ্য দিয়েছে। আর আমি একটা কথা এখানে বলবো যে দেখুন, আমরা দুটো কারণে আন্দোলন করছি, ভেরি শর্ট। এক, আমাদের বোনের বিচার চাই, সেটা আমি মানছি এখন অনেকটাই সিবিআই এর হাতে। 2 নম্বর, আর কোনো অভয়া চাই না। আপনি বলুন সরকারের তরফ থেকে কি কি সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে। একটা, আমি এখানে বসে বলছি যে এই জিনিসটাই যদি অন্য মেডিকেল কলেজে হতো, লোকের মনে যে এত জিজ্ঞাসা চিহ্ন আসতো না। এটা এসেছে কারণ আরজি করকে দুষ্কৃতীদের চারণভূমি বানানো হয়েছে এই সন্দীপ ঘোষের নেতৃত্বে। এবং দ্বিতীয় আমার প্রশ্ন, যে সরকারের তরফ থেকে এই যে একটা কিছু লোকের নাম বারবার আসছে, কালকে একটা কিছু 2 জনের সাসপেনশন, এরকম 10-12 জনের নাম বারবার আপনারা বলছেন, আমরা নয় সবাই বলছে, কি কি স্টেপ নেওয়া হচ্ছে? চন্দ্রমাদি স্বাস্থ্য ডক্টর দত্ত, আপনি অনেকগুলি প্রশ্ন করলেন, আমার আপনাকে একটি প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি ন্যাড়া লড়ে খুঁটির জোরে, আমরা জানি সন্দীপ ঘোষের খুঁটিকে। আপনি বলুন না সন্দীপ ঘোষের খুঁটির নাম শুনবো। চন্দ্রিমা ভট্টাচার্য বলুন না। কে কার খুঁটি জানি না, কিন্তু কে কার খুঁটি ছিল সেটাও জানি। মানে এখন কে কার খুঁটি জানি না, কিন্তু কে কার খুঁটি ছিল জানি। সে যাই হোক, ছেড়ে দিলাম সেসব কথা, ছেড়ে দিলাম। মানে কে কোথায় কার কার খুঁটি ধরবো এ ভগবান জানে না, তো আমরা তুচ্ছ মানুষ, সে ছেড়ে দিন। কিন্তু এই যে বলছেন যে কোথায় কার ঘুটি কি না, কে তাকে কি ডিমোশন করছে, কি প্রমোশন করছে, কি কারণ, সে কারণ সরকার সবসময় যে অর্ডার করে সেটাই রাখে, এবং সেই অর্ডারে সেটা লেখা থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারেস্ট আর পাবলিক ইন্টারেস্টে করা হয়। সেটা যদি ডিমোশন হয়ে থাকে তাতেও হয়েছে, আবার যদি তার প্রমোশন হয়ে থাকে তাতেও হয়েছে, অর্ডারে লেখা আছে। এর বাইরে কিছু থাকে না। সুতরাং এটা বলার তো কোনো নেই। যদি কেউ জানেন, আমি তো বলছি তাকে, তারা গিয়ে বলবেন। দুর্নীতি মামলাটা আলাদা চলছে, এটা তো ডেপুটি সিএম হয়েছে, একটা মামলা করেছিলেন হাইকোর্টে, তার প্রেক্ষিতে জাস্টিস ভারদ্বাজ যে অর্ডার দিয়েছে তার প্রেক্ষিতে দুর্নীতি মামলা চলছে। সেখানে গিয়ে বলবেন, সিবিআই এর কাছে সাক্ষী দিয়ে দেবেন কি আছে। অনন্যদি, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একজন সমাজকর্মী, আপনি শুধু বলতে দেবো। আরে অর্চনা, আপনি তো বলবেন, বলবেন না কেন? কাকে বলবেন? একটা লাইন, ওয়ান লাইনার বলুন, ওয়ান লাইনার। এটা হলো যে সন্দীপ ঘোষ যদি বেকসুর ক্লিন চিট পান লোয়ার কোর্টে, আজকে তাকে এত কথা আসছে, এত ডিমোশন, অমুক তমুক, হোয়াট মেড দিস? কি করে লোয়ার কোর্ট নয়, কোর্টে ছিল না কিছু। আপনি আগে ভালো করে ফ্যাক্টসটা বুঝুন। লোয়ার কোর্টে যায়নি, প্রুফটা কি করে দেবে? লোয়ার কোর্টে হয়নি। এই জগন্নাথ, প্লিজ একটু বলে দাও, প্লিজ একটু বলে দাও, ঘটনাটা ফ্যাক্টটা বলে দেবে তো। তোমার সতীর্থকে বলে দেবে। আমি একটা প্রশ্ন অনন্যাদি, গোটা আন্দোলনটা, এই গোটা আন্দোলনটা, হ্যাঁ সাধারণ মানুষ প্রতিবাদ করছে, রাস্তায় নেমেছে, সব ঠিক আছে, কিন্তু কোথাও কি রাত্রির চোরাগতিতে ঢুকে যাচ্ছে না? সব থেকে প্রথমে বলি, 14 তারিখে ওই মিছিলে কিন্তু আমিও ছিলাম, একাডেমিতে ছিলাম, অনেকগুলো প্ল্যাকার্ড নিয়ে গেছিলাম, 26টা প্ল্যাকার্ড নিয়ে মিলি করেছিলাম। কারণ সেটা কোনো রাজনীতির মিছিল ছিল না, সেটা ছিল মেয়েদের রাত দখলের লড়াই। এবং এটা আমাদের বহুদিনের ডিমান্ড। এর আগেও অনেকবার হয়েছে কিন্তু রাত দখলের লড়াই, স্লাট ওয়াক হয়েছে, রাত দখলের লড়াই হয়েছে, এবং সেখানে কিন্তু
আমরা অনেকবারই বলেছি, সবসময় আমরা বলতাম যে মেয়েদের অধিকার আছে যে কোনো সময় বাড়ি থেকে বেরোনোর, এবং সবসময় দেখবেন অনেক সময় যে ভিকটিম তাকেই মানে যেটা ভিকটিম শেমিং বলে তাকে করা হয়। তুমি কি পড়েছিলে, এত রাত্রে যাওয়ার কি ছিল, তুমি কি খেয়েছো, তুমি কি মদ খেয়েছিলে, এগুলোর বিরোধিতাতে আমরা এগুলো করেছিলাম। এটা নারীবাদী, একটা সম্পূর্ণ নারীবাদী আন্দোলন ছিল এবং পূর্ণ সমর্থনে আমি গেছিলাম। কিন্তু খুব দুঃখজনক ভাবে দেখছি যে অনেকগুলো মিছিল হয়েছে, তো এবারে কি হয় যখন একটা জিনিস বিশাল বড় হয়ে যায় আয়তনে, তখন অনেক সময় সেটা মানে কন্ট্রোলের বাইরে চলে যায়। এটা হয়, এটা যে কেউ যে ইচ্ছে করে করছে তা নয়। কিছু মানুষ খুব সদিচ্ছা নিয়ে করে, যেরকম দেবলীনা, যেরকম আমি জানি আরো অনেকে খুব সদিচ্ছা নিয়ে করছে, একটা খুব নিশ্চিতভাবে একটা কিছু বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য করছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে নয়, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এইটাতে একটা ঘোলা জলে মাছ ধরার ব্যাপার আছে, সেটা কিছু মানুষ করছেন, সেটা খুব দুঃখের। কারণ আমরা তো এখানে আলটিমেটলি তিলোত্তমার বিচার চাই, 1 নম্বর। 2 নম্বর যে যাতে, যেটা উনি বললেন যে যাতে আরেকজন সেরকম না, আরেকটা যেরকম ওরকম ঘটনা যাতে না ঘটে, সেটাও খুব জরুরি। এবং সেটা যদি আমরা করতে চাই, প্রথমে আমাদের মেয়েদের সম্মান করতে হবে। যারা মিছিলে যাচ্ছে, আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে যারা মিছিলে যাচ্ছেন, যে সমস্ত পুরুষেরা, তারা বাড়িতে একটা জরুরি নিজের কথা স্ত্রীকে সম্মান করেন তো, এই প্রসঙ্গে নিজের মহিলাদের সম্মান করেন তো। অনন্যাদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে টানা বলে চলেছেন। এই প্রসঙ্গেই একটা কথা একটু বলতে পারি? হ্যাঁ, সেটা হচ্ছে এই যে মাঝখানে যে আপনি বললেন যে অনেক মিছিল হচ্ছে যেটা রাজনৈতিক নয়, আমি বেশিরভাগ সময় জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে থাকছি, ওরা তো গলা ফাটিয়ে ফাটিয়ে বলছে, বারবার বলছে যে আমাদের এইখানে শুধু জাস্টিস ফর তিলোত্তমা, কোনো রাজনীতি নেই, কিচ্ছু নেই। মিস্টার গোয়েলের ক্ষেত্রে ওরা যেটা বলেছে, এই জন্য বলেছে কারণ আইন লিগ্যাল দিক থেকে আমরা এই খুনটার পরে যেটা দেখেছি সেটা আমরা সবাই মানতে বাধ্য যে সেটা লিটারালি একটা সার্কাস ছিল। এবং ডাক্তারবাবুকে আমি বলছি, সেই ক্ষেত্রে ওদের বিরুদ্ধে জনগণকে কেন বারবার তাতানো হচ্ছে এটা বলে যে পরিষেবা পাচ্ছে না, পরিষেবা পাচ্ছে না, যেখানে রাউন্ড দ্য ক্লক ইমার্জেন্সি চালু থাকছে। ডাক্তারবাবুরা শাসকের পক্ষে আমাদের বলা দরকার। আমি একটু কথা বলতে চাই। শাসকের পক্ষ থেকে আমি একটু বলি। আমরা কিন্তু উইথ রেসপন্সিবিলিটি বলতে চাই। আমাকে দিও, আমাকে বলতে দিও বিশ্বদা। না উইথ রেসপন্সিবিলিটি, আমরা উইথ রেসপন্সিবিলিটি বলতে চাই। মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন প্রতিবাদী ডাক্তাররা রয়েছেন, যারা আন্দোলন করছেন তাদের এই কজটাকে আমি সাপোর্ট করি, সলিডারিটি। 93 জনকে শোকজ করা কখনো কিন্তু 43 জনকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। জুজুর ভয় দেখাচ্ছেন, মুশকিল। সুপ্রিম কোর্টও বলেছে, অনুরোধ করেছে, সারা দেশে তো প্রতিবাদ করছিল যে স্বাস্থ্য পরিষেবাটাও নজর রাখুন, প্রতিবাদ চলুক, কিন্তু স্বাস্থ্য পরিষেবাটাও যাতে রিজিউম করা যায়। আমরা কেউ অস্বীকার করছি না, আমরা জানি সিনিয়র ডক্টরসরা অক্লান্ত পরিশ্রম করছেন। এটা কেন এইভাবে মিথ্যে বলা হচ্ছে? আমরা কোনো ডিফেন্স নিচ্ছি না, মেক নো মিস্টেক, যে সিবিআই হলে কেন্দ্র সরকার, কলকাতা পুলিশ হলে আমরা, এটা কি এই আর্গুমেন্ট এখানে হয় না? আপনাকে বলে দিই, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এত আলোচনা হয়, প্রতি বছর ন্যাশনাল মেডিকেল কমিশন, এখন ন্যাশনাল মেডিকেল কমিশন হয়েছে, আগে এমসিআই, তারা কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার দেখতে আসে প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি কলেজে সেটা দেখতে আসে, এবং তারপরে অনুমোদন তারা দেয়। লেখুরি থাকবে, গ্যাপস থাকবে। আচ্ছা, তুমি বললে রাজনীতি হবে না, কোভিড মিসম্যানেজমেন্ট করেছে বিজেপি সরকারে। আমার শরীরগুলো চলে যাচ্ছিল, হাসপাতালগুলোতে সৃজনের একটা প্রশ্ন আছে। তারা আজকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এগুলো সব সংবাদ মাধ্যমে জেনেছি। হ্যাঁ, কুণাল সরকার সুবর্ণ গোস্বামীকে ডাকাটা দেখেছি, আর বাকি সব যা জেনেছি 43 জন ডাক্তারকে বদলির কথা বলা হয়েছিল, তারপর সেটা নাকি রিভোক করা হয়, 93 জন ডাক্তারকে শোকজ করা হয়েছে। যদি আমি মিথ্যা কথা বলে থাকি, আপনারা সংবাদ মাধ্যমকে রিজয়েন্ডার পাঠাবেন। দুই হচ্ছে, আমি শেষ করি, দ্বিতীয়ত আমার যেটা বলার সেটা হচ্ছে যে শ্রদ্ধা শশীদি এর আগে জেন্ডার জাস্টিস কথা বললেন। আমি রাজ্যের আমি জাস্ট দুটো কথা বলবো। এক হচ্ছে, শোনো বিশ্বদা, এটা একটা ফ্যালাসি হচ্ছে, অরাজনৈতিক কোনো কিছু নয়, নির্দলীয় প্রতিবাদ হচ্ছে, আমরা সবাই তাতে আছি।
রাজ্য সরকার প্রথম থেকে একের পর এক রাজনৈতিক শক্তি হস্তক্ষেপ করে তদন্তটাকে চাপা দেওয়ার চেষ্টা করবে, আর কেউ পাল্টা বলতে বললে গেলে বলবে রাজনীতি করবেন না, ওটা ঠিক না। থার্ডলি, আমার লাস্ট, আমার দুজন মন্ত্রীর কাছে, আমার দুজন, কখনো সরকারের কাছে আমি বলিনি, আমি আপনাদের তুলনায় খুব ক্ষুদ্র মানুষ। আমার দুজন মন্ত্রীর কাছে জিজ্ঞাসা, বিশ্বদা, আমার দুজন মন্ত্রীর কাছে জিজ্ঞাসা, আপনারা নারী সুরক্ষার প্রশ্নে আগ্রহী হলে আপনারা নাইট ডিউটির প্রশ্নটাকে কম করে বলার কথা বললেন, নাইট ডিউটিটা কম করার কথা বললেন, এইটা অর্চনা মজুমদার, অর্চনাদি তদন্ত করছিল কলকাতা পুলিশ, তদন্ত করছিল। আমি একটা কথা বলছি, আমার নাম অর্চনা মজুমদার, উত্তর দেবেন, তদন্ত করছিল কলকাতা পুলিশ। চন্দ্রবাদী আসছি, তাই জন্য রাজনীতি তদন্ত করছিল কলকাতা পুলিশ। সিবিআই এর ভূমিকায় আপনারা খুশি? এতদিন হয়ে গেল, উত্তর দিতে বললো, নাইট ডিউটিটা একটু ওনাদের মেডিকেল সিনারিওটা কেন একজন মেডিকেল পার্সনের কাছ থেকে শুনবো না? তিনি রয়েছেন। আমার প্রথম প্রশ্ন শশীদিকে, আমি চিৎকার করতে, আমার প্রথম প্রশ্ন শশীদিকে, আমি শুনবো। আমার প্রথম প্রশ্ন শশীদিকে, যে 12 ঘন্টায় কেন্দ্রীয় সরকার নির্ভয়া কাণ্ডের পরে সে 12 ঘন্টা যদি বলছেন না, তার বেশিও করবে না। প্লিজ নট, আই এম আ প্র্যাকটিসিং ডক্টর। I know তার আমি জানি কিছু বলছেন। শশী মাননীয় মন্ত্রী, রাজ্যের দায়িত্ববান, তাকে আমি প্রশ্ন করছি। আমরা নারী সুরক্ষার কথা বলি, নির্ভয়া কাণ্ডের পরে কেন্দ্রীয় সরকার নির্ভয়া ফান্ড পাঠিয়েছিল পশ্চিমবঙ্গে 1570 কোটি, সেখানে পশ্চিমবঙ্গ খরচা করেছে মাত্র 392 ক্রোড়, বাকি 1270 ক্রোড় রিটার্ন হয়েছে। ম্যাডাম, আপনি নিশ্চয়ই জানেন কেন কেন নির্ভয়ারা সুরক্ষা পায় না, কেন আজকে সিসিটিভি ক্যামেরা হয় না, এখানে হয় না, এখানে ওই লেট মি ফিনিশ, না, you will finish, না, you will finish, you must finish. শুনিনি। আমার দ্বিতীয় কোশ্চেন, আমরা বলছি আমরা বড় বড় আইন আছে, আমরা কামদুনিতে ফাঁসির সাজা সেটাও আমরা রদ করে দিলাম, আমরা 16 বার পিপি পাল্টালাম আমাদের সরকারি, এই কামদুনি কেসে কেন ম্যাডাম বেকসুর খালাস পেল? ফাঁসির সাজা রদ করে দিলাম। একটু জানতে হবে তো, আমরা কোথায় ফাঁসির সাজা রদ করলাম? ফাঁসির সাজা রদ করলাম, ফাঁসির সাজা যারা সাজা প্রাপ্ত তারা গেল করতে হবে। ফাঁসির সাজা সরকার রদ করতে পারে না, ফাঁসির সাজা দিয়েছে জজ সাহেবরা, আদালত। ফাঁসির সাজা অন দ্য অ্যাপ্লিকেশন অফ যারা ফাঁসির অর্ডার হয়েছে তাদের বিরুদ্ধে এবং তারপরে সরকার সুপ্রিম কোর্টে গেছে, ফাঁসির সাজা হয়েছে, লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে, সেগুলোর বিরুদ্ধে সরকারি কাছে শুনতে হবে, না হলে কিন্তু জানা যাবে না। আমি রদ করতে পারি, ফাঁসির সাজা রদ করে প্রথম প্রশ্নের উত্তর দিতে চাইছি, আমি খুব আগ্রহ। জগন্নাথ চট্টোপাধ্যায়, বিশ্বদা, প্রথম প্রশ্নের উত্তর উনি পাননি, বলুন। তর্কের খাতির, দাঁড়াও না জগন্নাথ দা, তর্কের উনি দেননি, তর্কের খাতির ধরে নিন আমরা নির্ভয়া খরচা করিনি, খরচা করেছে উত্তরপ্রদেশ, বন্ধ করতে পেরেছেন রেপ, কি করেছেন হাতরাসের ক্ষেত্রে, ধর্ষণ রুখতে পারেননি। প্রশ্নগুলো করবেন না, অর্চনাদি বলুন, যেখানে খরচা হয়েছে ওই রাজ্যে কি অবস্থা বলুন না। এনসিআরবি ডেটা, আপনাদেরই ডেটা, কি বলে চিত্রটা খুব কষ্টের। হাতরাসের মেয়েটা বিনেশ ফোগাট সাক্ষী বলে কি বলে বলুন। জগন্নাথ কথা বলতে পারছে, জগন্নাথ, সিবিআই যে রোল প্লে করছে এতদিন হয়ে গেল, এখনো কোনো কিন্তু তদন্ত আমরা জানি না। আমরা সাদা চোখে যা দেখতে পাচ্ছি, কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায়তেই ব্যাপারটা আটকে আছে। সিবিআই এর কাজে আপনারা খুশি? দেখুন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং প্রথমত সিবিআই বিজেপির জামাই না,
হ্যাঁ, যে সিবিআই কে ডিফেন্ড করে আমাদের কিছু বলতে হবে। সিবিআই কে ডিফেন্ড করা সিবিআই বলবে। এবং আমি যে বিষয়গুলি এখন রাখছি, সম্ভবত বাংলা টেলিভিশনে প্রথমবার আসছে, এবং একজন রাজনৈতিক প্রাণী হিসেবে রাখছি না, জার্নালিস্ট হিসেবে অল্প বিস্তর কিঞ্চিত সোর্স আমার যা আছে তার থেকে আমি যা পেয়েছি, প্রথম হচ্ছে সঞ্জয় রায়ের ডিএনএ সিকোয়েন্স মিলে গেছে। সঞ্জয় রায়ের ডিএনএ সিকোয়েন্স মিলে গেছে, কিন্তু ধন্দ একটা রয়েছে। কি ধন্দ রয়েছে? আপনার ইনকোয়েস্ট রিপোর্টের যে ওপিনিয়ন পার্ট বলছে ডেথ ওয়াজ ডিউ টু দ্য এফেক্টস অফ ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং। মানে স্ট্র্যাঙ্গুলেশন সাইমালটেনিয়াসলি স্মদারিং। স্ট্র্যাঙ্গুলেশন মানে দুটো হাত দিয়ে কেউ গলা চেপে ধরেছে, তাহলে স্মদারিং কে নাক মুখ চেপে ধরলো? তাহলে তৃতীয় হাত ছিল। তাহলে সঞ্জয় রায় যার ডিএনএ সিকোয়েন্স মিলল ফর পেনিট্রেশন এন্ড সামথিং এলস, তাহলে তো হলো, কিন্তু এই তৃতীয় হাতটি কে, যে কিনা খুনে হয়তো ছিল। বিশ্বদা, আমি কায়ও মনে আমি শেষ করি। দ্বিতীয় বিষয়, সিবিআই কি কি পেয়েছে এখনো পর্যন্ত বা কি কি করেছে? দেখুন, সূত্র নয়, সরাসরি অ্যাট্রিবিউট করতে পারেন আমাকে। আপনাকে বলেছে? এক নম্বর হচ্ছে, আমাদের বলছে না কেউ। এক নম্বর হচ্ছে সিবিআই ইনকোয়েস্ট, যেহেতু বডির সেকেন্ড অটোপসি হয়নি, সেজন্য ইনকোয়েস্ট রিপোর্টটা এইমস এর ডক্টর দত্ত, আপনি একবার চেক করে নিতে পারেন, এইমস এর একটা স্পেশাল টিমকে নিয়ে এসে তারা ইনকোয়েস্ট রিপোর্টটা দেখছে। ডক্টর পাঁজা, আপনি বুঝতে পারবেন তাদের বলে দিচ্ছে, শেষ করে আপনি শেষ করার পর বলতে আপনার সুবিধা হবে। আমি বুঝি কাউন্টার করেন, আমার সবগুলো শুনে নেওয়ার পর বলতে আপনার সুবিধা হবে, মাঝখানে ইন্টারজেক্ট না করে। জগন্নাথ, এগুলো তো আপনি সিবিআই করবেন, সিবিআই আলোচনা বিষয় নয়। সিবিআই লেয়ার্ড ভয়েস অ্যানালিসিস করার পরেতে কিছু গুরুত্বপূর্ণ স্যাম্পল পেয়েছে। এইমস এর একটা টিম এখানে রয়েছে, এই ধরনের, যেহেতু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যেটা করছে, আর একটা কেস অ্যান্টি করাপশন ব্রাঞ্চ করছে, যেটাতে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। এসসিবির কেসটাতে দিল্লির যারা স্পেশাল টিম, দে আর ইন ক্যালকাটা, তারাও ব্যাপারটা দেখছে। এবং যেটা হচ্ছে যে 3D ইমেজ ম্যাপিং আমরা রিকনস্ট্রাক্ট জানি, যে অপরাধীকে নিয়ে গিয়ে রিকনস্ট্রাক্ট করা হয়, কিন্তু 3D ইমেজ ম্যাপিং হচ্ছে এটা আরো অত্যাধুনিক প্রযুক্তি, যেটা 3D সিমুলেশনের মাধ্যমে ওই প্লেসে বাকি দেখার চেষ্টা হয় আর কারো প্রেজেন্স ছিল কিনা। তো এইগুলি করার পরেতে সিবিআই অ্যারেস্টের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবে না, বিশেষ করে রেপ এবং সেই কারণে সায়েন্টিফিক্যালি এভিডেন্স কালেক্ট করে যেখানে যা পৌঁছানো সিবিআই পৌঁছাচ্ছে। দুর্নীতির মামলাটাকে ট্র্যাক করা বড় ব্যাপার। কলকাতা পুলিশ 19 ঘন্টার মধ্যে তারই ডিএনএ ধরা পড়েছে, এটা তো কোনো জেনারেল পাবলিক জানে না। তাহলে বিজেপির কাছে, তাহলে বিজেপির কাছে কাউকে বলে দিচ্ছে আমি একটা কথা বলতে পারি, প্রাক্তন সাংবাদিক হিসেবে জগন্নাথ যে কথাগুলো বলছে, সে কথাগুলো বলছে একজন রাজনৈতিক নেতা, বিজেপি নেতা হিসেবে কিন্তু কথাগুলো ম্যাচ করছে না। তার কারণ বিজেপির কিন্তু ডিমান্ড দ্রুত তদন্ত এবং দ্রুত বিচার, আর সাংবাদিক হিসেবে তুমি এক সাংবাদিক হিসেবে বলছো। তাহলে কি ধরে নেওয়া যায় যে সিবিআই বিজেপির কাছে লিক করে দিচ্ছে? আমি ওটাই বলছি, এইটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের দুরবস্থা,
যে কোনো ইস্যুকে তৃণমূল বিজেপির বাইনারিতে ঢুকিয়ে ফেলে আমরা প্রত্যেকটি ইস্যু আসলে কানাগলিতে ঠেলছি। দেবলীনাকে বলতে দাও, বিধানসভার ও বলতে লোকসভায় চাইছে। সিট না পেলে ব্যাস। এটাই হবে। কি করে তোমরা আসবে? হ্যাঁ, সেটা তো ঠিক। একটু বলি, শিলং ধন্যবাদ, বিধানসভার ভিতরে এ বলছে ও চোর, ও বলছে ওই চোর। ওই দীপশিতা আসছে। শিলং ধন্যবাদ, শিলং ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। কাছ থেকে এই জমি কেনা হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। আমি যে কোনো হসপিটালে, ম্যাডাম এটা জানেন, আমাদের দু রকম পেশেন্ট আছে, একটা হচ্ছে এমার্জেন্সি, একটা নন এমার্জেন্সি। ঠিক। ধরুন একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে সেখানে বসলো, মানে সে এলো, সেটা আমার এমার্জেন্সি, কার্ডিয়াক অ্যারেস্ট এমার্জেন্সি, সেটা হয়তো 35% কেস হবে। 70% কিন্তু আমাদের হয় নন এমার্জেন্সি কেস। কিরকম? হাঁটু প্রতিস্থাপন, সেটা আজ না হয়ে 6 মাস পর হলে মহাভারত অশুদ্ধ হবে না। ঠিক। কানের পর্দার ফুটোর অপারেশন, একটু বলে নি, কানের পর্দার ফুটোর অপারেশন। এমার্জেন্সি অপারেশন আমাদের এমার্জেন্সি সার্ভিস সিনিয়র ডাক্তাররা পুরোপুরি চালু। ঠিক। ইনডোর অ্যাডমিশন আমি দেখছিলাম গভর্নমেন্ট ডেটা 30% কমেছে, আমি যদি না ভুল বলি, কিন্তু সেটা এই নন এমার্জেন্সি। এবং এই আন্দোলন যতটা না আমাদের ডাক্তারদের সিকিউরিটি, একটা হসপিটালে সবচেয়ে বেশি কারা থাকে? মহিলা। ডাক্তার নয়, একদম নার্সও নয়, পেশেন্ট। আমরা একজন ডাক্তার, তিনি যদি ডিউটির সময় সুরক্ষিত না থাকেন, একটা পেশেন্ট কি থাকবেন? ডাক্তারবাবু, সুতরাং তাদের অনন্যাদি কি বলছিলেন? সুতরাং এবং তার সাথে আমাদের ছোট ভাইরা, সিনিয়ররা, যেরকম এক একজন ডাক্তার 24 নয় 48 72 ঘন্টা টানা ডিউটি করছেন সিনিয়ররা, কিন্তু তাতেও বলছেন যে হ্যাঁ আমরা সব ডিউটি করব যাতে মানুষ এমার্জেন্সি পরিষেবা পায়। অস্বীকার করছি না, তারা ব্যাকবোন, হয়তো রুটিন পরিষেবায় অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা এমন কিছু বড় নয়, সেটা 2 মাস পর করলেও হবে। কিন্তু আমাদের, এবং তারা তার সাথে অভয়া ক্লিনিক চালু করেছে, মানুষকে ফ্রিতে পরিষেবা দিচ্ছে। অবশ্যই অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু অসুবিধা সহ্য করতে হবে বৃহত্তর দিনের জন্য। হ্যাঁ, অনন্যাদি। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাই যে সমস্ত মৃত্যুই কিন্তু আমার কাছে অন্তত সমান বেদনাদায়ক। একটি ডাক্তার মারা গেছে, সেটাও যেরকম আমার কাছে বেদনাদায়ক, কোনো বাচ্চা বা কোনো খুব গরিব শ্রেণীর মানুষ যদি বিনা চিকিৎসায় মারা যায়, সেটাও আমার কাছে ততটাই বেদনাদায়ক। যদি সেটা না হয়, যদি আমি বলি যে না, ডাক্তারের মৃত্যুটা বেশি মৃত্যু, একটি গরিব শিশুর মৃত্যু নয়, বা একটি আদিবাসী বাচ্চার মৃত্যু নয়, বা একটি সংখ্যালঘু গরিব মানুষের মৃত্যু নয়, তাহলে আমি এলিটিস্ট কথা বলছি। যদি আমরা মৃত্যুর কথা বলি, সবার মৃত্যুর কথা বলবো। আমরা কাজ করে বলছি। আমি কোনো হাওয়ায় কথা বলছি না। আমি দীপশিতা এসেছে। একটি 13 বছরের মেয়ে দীপশিতা ধর জয়েন করেছে। দীপশিতা ধর জয়েন করেছে। একটি 13 বছরের মেয়ে, হ্যাঁ। মুসলিম মানুষের কথা উনি বলছিলেন। একটি মুসলিম পরিবারের 13 বছরের মেয়ে, এই পুরো ঘটনা যখন চলছিল, হাওড়া হাসপাতালের মধ্যে স্ক্যানিং রুমের মধ্যে অ্যাটেম্পট টু রেপ হয়েছে। ওই যে উনি বলছিলেন না যে ডাক্তাররা বসে আছেন শুধু নিজের নিরাপত্তার জন্য নেই, গরিব মানুষ যাদের হয়ে আপনি গলা ফাটাচ্ছেন, আপনি গ্যারান্টি দিতে পারেন যে মানুষগুলো এতদিন ধরে হাসপাতালে যাচ্ছেন তাদের সঙ্গে? লেট মি ফিনিশ, আই ডিডন্ট ইন্টারাপ্ট, লেট মি ফিনিশ। আপনি আমার পয়েন্টটা তো শুনুন। যারা প্রতিদিন নির্যাতিত হচ্ছেন, এরকম বহু মহিলারা রয়েছেন যারা হাসপাতালের মধ্যে নির্যাতিত হচ্ছেন। 13 বছরের মেয়েটার সম্পর্কে আমরা কথা বলবো না কেন? আমাদের মনে হচ্ছে না একটা আন্দোলন আইসোলেশনে, যখন জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে বলছেন তিলোত্তমার নিরাপত্তা চাই, ওই 13 বছরের রুগী মুসলিম পরিবারের, গরিব পরিবারের মেয়ে, তার নিরাপত্তার জন্য আমরা লড়াই করছি। কেউ বলেনি সেটা। আচ্ছা, যেটা দীপশিতা বললেন, এই নিয়ে কেউ কিছু কিন্তু বলেনি। ওরা সবার জন্য লড়াই করছে। আপনারা বলছেন না বলেই তো সমস্যা। এখানে অনেকে রয়েছেন যারা কথা বলতে চান, যেমন অভিনেত্রী সম্পূর্ণ অনেকক্ষণ থেকে হাত তুলছেন কথা বলার জন্য। সম্পূর্ণা,
কি বলতে চাইছো তুমি, বলো। আন্দোলন তো হবেই, আন্দোলন চলছে এবং আমরা সবাই চাই, আমিও চাই যে জাস্টিস হোক, আমরা সুবিচার পাই। আমার দুটো বক্তব্য আছে। একটা হচ্ছে যে যখন সিবিআই কেস, এখন সিবিআই কাছে কেস ইনভেস্টিগেশন হচ্ছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সব থেকে বড় কথা, এটা একটা সুখবর আমাদের সকলের জন্যই। আমার মনে হয় যে সবকিছু বিচারের তো একটা সময় লাগে, কাউকে তো মানে যেই বিচার করুন না কেন, যে আমাদেরকে মানে তাদেরকে প্রমাণ দিতে হবে। তো সেই সময়টুকু আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে সেই ধৈর্যটুকু রাখার জন্য, কারণ আমি একজন ব্যক্তি হিসেবে আমি সুপ্রিম কোর্টকে সম্মান করি, আমার সংবিধানকে সম্মান করি আমার দেশের কাজে, সেটুকু আমি রিকোয়েস্ট করব যে আমরা সবাই একটু পেশেন্স নিয়ে ওয়েট করি। আর একটা বক্তব্য হচ্ছে, কালকে আমারই একজন ফ্যাটার্নিটি সিনিয়র অভিনেত্রীর সঙ্গে যেটা ঘটনাটা ঘটেছে, খুব আনফর্চুনেট, ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। আমরা আন্দোলন চালাচ্ছি, আমরা করছি, আমরা সবটাই আমি মানছি, এবং এটা এমন একটা ক্রাইম যেখানে মানে সবকিছু ধৈর্য ভেঙে যাওয়ারই কথা, কিন্তু একজনের ন্যায় বিচার চেয়ে আমি আরেকজন মহিলা যে এত মানুষের আইডল এবং সে নিজে এত কিছু অ্যাচিভ করেছেন, সেইটাকে আমরা সবকটা সরিয়ে রেখে আমরা কোথায় এসে পৌঁছেছে যে আমরা তাকে এতটা হেনস্থা করতে পারি, এতটা অপমান করতে পারি। এবং যদি সে সোকল সমাজে প্রিভিলেজ, সে নিজে একজন অভিনেত্রী এবং এত নামী একজন অভিনেত্রী, তার এত ফ্যান, তার যদি আজকে এটা হয়, তাহলে আমরা সাধারণ যারা মেয়ে, তাদের তো অনেক কিছু হতে পারে। দেবলীনার কি বলবে? দেবলীনা, এটা একটা ঘটনার প্রশ্ন, খুব ভালো প্রশ্ন তুললো। চাইছিলাম সম্পূর্ণার, আমার কলিগ, আমার বন্ধু সম্পূর্ণার সাথে এই ব্যাপারে আমি একেবারেই সহমত। তা সত্ত্বেও এই দাবানল চলছে এবং চলবে, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সিবিআই এর হাতে কেস উঠে যাওয়ার আগে যেটুকু সময় ওঠেনি, সেইটুকু সময় যে আমরা ভয়ঙ্কর সার্কাসটা দেখেছি, তাতে আমরা ভয় পেয়ে গেছি। এবার আমাদের মনে হচ্ছে যে এই দাবানল যদি না চালিয়ে যাই আমরা, তাহলে আলটিমেটলি যে বিচারটা হবে, মানে সেই সুবিচারের তাগিদে আমরা প্রত্যেকে এটা করে যাচ্ছি। এবং ঋতুদির সঙ্গে যেটা ঘটেছে, সেটা ফিজিক্যাল অ্যাসল্টের জায়গায় গিয়েছিল, আমি প্রত্যক্ষদর্শী, সেটা অন্যায়, সেটা নক্কারজনক, আমরা সেটা করতে পারি। কোথাও আন্দোলন নিয়ে একটা কথা বলছি, বক্তব্য আবার আমি বলছি, মানে আমাদের যে ধৈর্য ধরতে হবে, দেবলীনাদের সঙ্গে আমি মানে যিনি মানে যেটা হলো আর কি, মানে আমরা যেটা ভাবছি এভিডেন্স কিছু ট্যাম্পন করা হয়েছে, বা আমরা যা যা ভেবে ফেলছি আর কি, মানে ভেবে মানে দেখতে পেয়েছি, ভাবছি, অনেক কিছু আমরা অ্যাজিউম করছি। আমার বক্তব্য একটাই, সিবিআই যখন, মানে আমরা তো কেউ জানি না, কেউ ওখানে দাঁড়িয়েছিলাম না, নিশ্চয়ই কেউ দাঁড়িয়েছিলেন না, তো সিবিআই কেন বলছেন না? তাহলে সিবিআই একটু বলুক, যেটা সিবিআই বলবে আমাদের হাতে কিছু নেই। আমি সেইটুকুই বলছি যে যেটুকু আমরা যা দেখেছি, যেটা দেবলীনাদের ভাষায় সার্কাস, ওটাই বলছি। সিবিআই কে একটু রিকোয়েস্ট করছি, ওনারা প্লিজ একটু বলুন। তো দিয়েই দিয়েছে এই উত্তরটা জগন্নাথ পেয়ে গেছে, আমি এটা রেসপন্ড করতে চাই, কারণ আবার বলছি যে আমার রাজনৈতিক সত্তা থেকে নয়, একজন পেশাদার সাংবাদিক হিসাবে আমি কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সিবিআই এর তদন্ত কভার করেছি। সারদার চিটফান্ড কেলেঙ্কারি আমার ব্রেক করা। আমি কলকাতা পুলিশের তদন্তের একটি উদাহরণ দিচ্ছি। সুখেন্দু শেখর রায় দুটি টুইট করলেন, কেউ একজন খেপে গিয়ে বললেন, এই বিনীত ধরে নিয়ে এসো, তোকে নোটিশ দাও, নোটিশ চলে গেল। সিবিআই এটা পারে না, সিবিআই কোনোদিন পারবে না। সিবিআই এর আকা যারা বসে আছে, তারা বললেও সিবিআই এটা করবে না। বিশেষ করে আপনি ভাবুন, আরজিকর মামলা এত সংবেদনশীল মামলা, যে মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুমোটো যে কেসটা নিয়েছেন, সেই কেটে একটুকু ভুলচুক যদি হয়ে যায়, তাহলে সিবিআই এর প্রেস্টিজ খোয়াবে। কিন্তু সিবিআই কলকাতা পুলিশের প্রেস্টিজ, আমি বলি, কলকাতা পুলিশের প্রেস্টিজ খোয়ালে কিচ্ছু এসে যায় না। দুনিয়ার ডাক্তাররা লালবাজারের দরজায় সামনে দাঁড়িয়ে বলতে পারে, ভোর হলো দৌড় খোলো, বিনীত গোয়েল ওঠরে দাঁড়িয়ে আছে হাওয়ায় চটি, আস্তে করে চাটরে। কিন্তু সিবিআই তার রেপুটেশন নিয়ে এই জায়গা তৈরি করতে দেবে না। জগন্নাথ প্রথমেই বললেন যে সিবিআই ওনার জামাই না, দীপশিতা মাথায় আচ্ছা ডাক্তার খালি চোখ হারিয়েছে, পুলিশকে বললেন, পুলিশ কারোর গায়ে হাত দিতে দেয়নি, নিজেরা অত্যাচার সহ্য করেছে। ডিফেন্ড করার কোনো দায়িত্ব জগন্নাথ বাবু নেই, এটা দিয়ে উনি শুরু করলেন। তো তারপর থেকে উনি যেভাবে সিবিআই কে ডিফেন্ড করছেন, আমরা ভয় পাচ্ছি যে সিবিআই যদি সত্যিকারের বিজেপির জামাই হতেন, আমি জানি না উনি কি করতেন। জোকস অ্যাপার্ট, যে কথাগুলো আমাদের এখানে বলা দরকার, সিবিআই এর এই পুরো তদন্ত নিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। সাধারণ মানুষ যারা রাস্তায় রয়েছেন, তারা অনেকে জগন্নাথ বাবুর মতো সাংবাদিকও নন,
আমাদের মতো রাজনৈতিক কর্মীও নন, অথবা দেবালিনাদির মতো কোনো অ্যাক্টরও নন, আর সাংস্কৃতিক কর্মীও নন। হিসেবে নামছি আমি বলছি এমন অনেক সাধারণ মানুষ রয়েছেন যাদের যেটুকু প্রিভিলেজ আমরা যারা এখানে বসে আছি সেইটুকু প্রিভিলেজও নেই। তারা যখন রাস্তায় নামছেন তারা কিছু প্রশ্নের উত্তর চান। অনেক দিন হয়ে গেল সিবিআই এর কাছে তদন্ত, তার আগে থেকে সবাই রাস্তায় নেমেছি। পুলিশ যে প্রথম থেকে টেম্পার করছেন, প্লিজ আমাকে বলতে দিন, প্রথম থেকে এই সমস্ত তদন্ত যে টেম্পার করছেন তা নিয়ে কারুর মনে কোথাও কোনো প্রশ্ন নেই। সুপ্রিম কোর্ট পর্যন্ত একই কথা বলেছেন, দ্য কন্ডাক্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই নিয়ে প্রশ্ন আছে। কিন্তু 30 বছরে ওনারা এরকম অবহেলা দেখেন সুপ্রিম কোর্ট বলেছে, মানে সেটা মহামান্য সুপ্রিম কোর্ট বলছে। সুপ্রিম এবার কোর্ট সাধারণ বলেছে, মানুষের কথা কিছু প্রশ্ন না, থাকে। আমি CBI এর হাতে যাওয়ার পর CBI অর্ডারটা পুরো করতে হবে, অর্ডারটা একটু বড় করবার সময় হয়তো হয়নি, তখন বোধহয় ছিল। CBI এর যদি তদন্তের সময় লাগে সেটা সিবিআই বলুক, তার জন্য বিজেপিকেও তো রাস্তায় নামতে হবে। আমার সামনে independent সংস্থা। একটি স্কুলের প্রিন্সিপাল বসে আছেন, মৌসুমী সাহা, উনি কিছু বলতে চাইছেন। মৌসুমী, আমি একজন স্কুলের প্রিন্সিপাল হিসেবে বলতে চাই, যদি আমরা প্রবলেম, যেরকম আন্দোলন চলবে, বিচার হবে, তার একটা টাইম স্প্যান আছে, কিন্তু আমি বলতে চাই আমরা যদি প্রত্যেকটি গার্ল চাইল্ডকে সেলফ ডিফেন্স শেখাই গ্রাসরুট লেভেল থেকে, স্কুল লেভেল থেকে, এই জিনিসগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের স্কুলে, সমস্ত স্কুল, আইসিএসসি, সিবিএসসি স্কুলগুলোতে মরাল সায়েন্স একটা সাবজেক্ট আছে, যেটা এক্সাম হয়, লাইফ স্কিল, মরাল সায়েন্স, যেটাতে আমরা প্রত্যেকটা বয় চাইল্ডকে যদি চাই যে প্রতিটি মহিলাকে, প্রতিটি মেয়েকে সম্মান করতে হবে, এইগুলো কিন্তু রুট কজ। এই জায়গাটাতে আমরা মেয়েরা তো শিখবে, ছেলেদেরও মেয়েদের সম্মান করা শিখতে হবে। অনন্যাদি এভাবে, অনন্যাদি বেশ আগেই দলে কোন নেতা বলেন দরজার বাইরে বিক্ষিপ্ত ছবি টাঙিয়ে দেবেন, সেটা কি করে আশা করেন? একজন মহিলা, একদম আমি মানছি, ওনার কথা শুনছি, মানছি, মেয়েরা শিখবে, ছেলেদের। পুরুষতন্ত্র যাবে কোথায়? পুরুষের সাথে কোনো লড়াই নেই, তন্ত্রের সাথে লড়াই। ওটাকে বন্ধ করবার জন্য কি করতে হয় বলুন? পুরুষতন্ত্র, ছেলেদের সাথে লড়াই আমাদের নেই, কারণ জন্ম দিই আমরা। জানেন কি প্রসবের যন্ত্রণা? জানেন কি রক্তপাতের মাত্রাটা? তাহলে পুরুষের সাথে কোনো কোথাও কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে পুরুষতন্ত্রের সাথে। তার বিরোধিতা করি, তার বিরোধিতা করছি। একদমই তাই। যেটা হচ্ছে যে আমাদের মানে নারীবাদী যারা আমরা, তারা কিন্তু আমরা পুরুষের বিরোধী নয়, আমরা পুরুষতন্ত্রের বিরোধী। এবং যে এটা ভ্যালু স্পেসিফিক, তো একজন মহিলাও কিন্তু পুরুষতান্ত্রিক হতে পারেন এবং অনেক পুরুষ তারা নারীবাদী হন। কিন্তু আমি শুধু একটাই কথা বলবো, তৃণমূলের ডাক্তার এমপি যখন বলে কোলে বসে মহিলারা ডাক্তার হয়েছেন, তখন সেটা পুরুষতন্ত্রের ঠিক কোন জায়গায় আঘাত খানে? আমাকে কেন বলছেন? আমি বলিনি, আপনাদের বলছি না, আমি তো বলিনি, ফেলো তৃণমূল, আমি বলিনি, আমি চাইল্ড রাইটস বলুন। তো যেটা শুধু একটাই কথা বলবো, একটাই লাইন বলবো, ধর্ষক সমস্যা কি? আমার কথা না জেনে বলে, প্রত্যেক জিনিস জেনে বলে, তার উপরে আমি কিছু বললেই ও রেগে যাচ্ছে। তো আমি শুধু একটাই জিনিস বলবো, যে আমাদের বড় কথা বলছি, আমি একদম ওনার সঙ্গে এগ্রি করছি যে বড় হওয়ার, যেটা আমরা যখন নন্দীগ্রাম তাদের আমার 10,000 মেয়ে ছিল, আন্দোলন দেখাচ্ছে, একটা উদাহরণ আমি দিতে চাই, সেটাও দেখতে হবে। তার একটা উদাহরণ আমি দিতে চাই, যে মানে কেন্দ্রে যাকে নিয়ে যে খলনায়ক যাকে নিয়ে আমরা আলোচনা করছি, সন্দীপ ঘোষ কিন্তু ছোটবেলা থেকে ফার্স্ট বয় ছিল। আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের বলি তো ফার্স্ট হতে হবে, ভুল ভ্যালু দিই তাদের মধ্যে। তাদের অন্যরকম ভ্যালু দেওয়া উচিত, যে তোমরা মানবিক হও, তোমরা ছেলেদের বলা উচিত মেয়েদের সম্মান করতে শেখো। এই মূল্যবোধগুলো দেওয়া খুব দরকার। ঠিক। সৌরভ, আমাদের ছোট ভাইরা এটা বলা, তারা কর্মবিরতিতে রয়েছে, কিন্তু বদল আনার কথা বলছেন, কিন্তু প্লিজ একটু, কিন্তু একসাথে তারা রাস্তায় রয়েছে। তারা কেউ মানে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে না, রাস্তায় ফুটপাতে ধর্ণা মঞ্চে শুয়ে থাকছে। আমাদের থেকে বেশি তারা কাজে ফিরতে চায়। তাদের একদিন করে যাওয়া মানে তাদের অপারেশন শেখাটা আরো কমে যাওয়া, ট্রেনিংটা আরো কমে যাওয়া। কিন্তু কাজে ফিরতে হলে এই আন্দোলন থেকে তো তারা যে জিনিসগুলো চায়, তারা তো ভুল কিছু চায় না। কেউ কি বলবে
শাসক বিরোধী তাদের দাবিগুলো ভুল, তারা বিচার চায়, ঠিক আছে। আর দ্বিতীয়বার অভয়ার মতো কোনো কেস মানে হোক এরকম ঘটনা চায় না। আমি দুটো ক্ষেত্রেই জানতে চাই যে সিবিআই কত টাইম নেবে। যে তথ্যগুলো সিবিআই বিজেপি নেতা হিসেবে হোক, সাংবাদিক হিসেবে হোক, জগন্নাথ দাকে শেয়ার করছেন, যেটা ওপেন প্ল্যাটফর্মে বলছেন, সেগুলো আমাদেরকেও ডিরেক্টলি বলুন, আমরাও জানি। আর একই সাথে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি যে আপনারা আর অভয়া না হওয়ার জন্য কি স্টেপ নিয়েছেন। সিসিটিভি করে অভয়া আটকানো যাবে না। প্রতি জনের ঘরে সিসিটিভির কন্ট্রোল যদি সন্দীপ ঘোষের হাতে থাকে, যে লোকটার আপনি বেশ এবার আমি একটা বিমান দিতে বলবো। পারেন, কিন্তু পাইলট যদি সন্দীপ ঘোষ হয় সেই বিমান ক্রাশ করতে বন্ধ। আমি- তাদের আমি এগেনস্টে আপনি এক কি মিনিট নিচ্ছেন শুধু একটা সেই কথা। উত্তর চাই। অনেক পরিস্থিতি এমন গেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, নেওয়া হচ্ছে এবং কিসে থামবে? আপনার কথায় বিনীত গোয়েল যাবে না। বিনীত গোয়েল ক্ষমতা রাখে তার পুলিশ বাহিনীকে নামিয়ে নবান্ন অভিযানের নামে যে বিশৃঙ্খলা ঘটেছে তার পুলিশের এতে তারা মাথায় মাথায় আঘাত খেয়ে রক্ত একটা ঝরাতে জিনিস যায়। সৌরভ যেটা বললো চোখ খারাপ অত্যন্ত হচ্ছে। পরিষ্কার, কি উত্তর দেবে? আমরাও চাই বিচার, আমরাও চাই দ্রুত বিচার। পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তিনি খুবই অসুস্থ ছিলেন। সম্ভবত তার কেউ কেউ বলছেন ডেঙ্গু হয়েছিল। সেই অবস্থাতেও তিনি যখন বসতে পারেননি শুক্রবার বিচারে, তার সম্বন্ধেও নানা রকম কথা বলা হচ্ছে। অর্থাৎ এমন একটা পরিস্থিতি চলে গেছে, মানুষের এখন একটা মানে এত অধৈর্য হয়ে গেছে। তো প্রভোকেশন। এবং আগামী দিনে আমরা সত্যিই চাই ডাক্তাররা কাজে ফিরুন, স্বাস্থ্য ব্যবস্থা মানে ঠিক ট্র্যাকে ফিরে আসুক, সাধারণ মানুষ চিকিৎসা পাক, একই সঙ্গে বিচার হোক। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য।